বলো। পাশে নয়, নিচে বসো, আমার পায়ের নিচে। আরে সেটা বড় কথা নয়, তুই যখন বলছো তখন আমি তোর পায়ের নিচে বসছি। এবার যা বলার বলো। তোর বাড়ি বুঝি এই গ্রামে? না, আমি কলকাতা থেকে আসছি। তুমি কলকাতা থেকে আসছো? কি সৌভাগ্য আমার! আমি কলকাতা মেয়ের পাশে বসেছি। আরে আরে এভাবে করছো কেন? না মানে মন মানে না। তাই নাকি? এই 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 তোমার হয়ে গেছে? না হয়নি, তবে হবে। কবে? যে আমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবে। আমি তোমাকে বিয়ে করব। সাক্ষাৎ আমাকে বিয়ে করবে? আরে করবই তো, তোমাকে বিয়ে করে সংসার করব। 50 খানা বাচ্চা হবে। ওরে বাবা, 50 খানা বাচ্চা হবেই তো। আরে মহাভারতে তো পরিবার পরিকল্পনা ছিল না, তাই গান্ধারীর 100টা বাচ্চা হয়েছিল। কিন্তু এই ভারতে পরিবার পরিকল্পনা আছে, তাই 50টা। তার মানে তোমাকে বিয়ে করলে আমাকে সারা জীবন ওই হাসপাতালে শুয়ে থাকতে হবে? ক্ষতি কি? সরকারি হাসপাতালে একবার বেড ছাড়লে আর বেড পাওয়া যাবে না। একটা পার্মানেন্ট বেড নিয়ে নেবো, শুয়ে থাকবে। ওটাও তো দরকার নেই, বলো রাজি? রাজি রাজি রাজি। তার আগে বলো, তুমি আমাকে কি কি কিনে দেবে? শাড়ি দেব, সায়া দেব, ব্লাউজ দেব। হ্যাঁ গো, তোমাদের কলকাতায় যখন শাড়ি সায়া ব্লাউজের দাম বেশি, তখন আর তোমাকে ওই ছেলেদের পোশাক পরে ল্যাংটা নাচ নাচতে দেব না। তুমি আমার হাতে পা ধরে সাজাসাজি করলো, আমি তোমার সঙ্গে যাব না, যাব না, যাব না। তোমার মতো হিজড়ে পেতলি কেঁদে কেঁদে মাটিতে গড়াগড়ি করলেও আমি তোমাকে কোনোদিন নিয়ে যাব না, যাব না, যাব না। আই সে গেট আউট। আউট হওয়ার আগে কিন্তু গোলবারে গোল ঢুকিয়ে দিয়েছি। তুমি এখান থেকে যাবে কিনা? যাচ্ছি দিদিমণি, যাচ্ছি। তবে যাবার আগে তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি। কি কথা? দিদিমণি, তুমি শহরে লেখাপড়া জানো, শিক্ষিতা মেয়ে। আমার থেকে জ্ঞান বুদ্ধি তোমার অনেক অনেক বেশি। তাই ময়ূরের পালক লাগানো কাককে যেমন কেউ ময়ূর বলে না, তেমনি হাজার ছেলের পোশাক পরলেও লোকে তোমাকে মেয়ে বলবে, ছেলে কোনোদিন বলবে না। তাই খবরের কাগজে হেডলাইনে ধর্ষণের লিস্টে নাম নথিভুক্ত হবার আগে তুমি তোমার লজ্জা ঢাকো দিদিমণি, লজ্জা ঢাকো। ননসেন্স, স্টুপিড। দাদার কথা মতো এখানে আসাটা আমার ভুল হয়ে গেছে। শহর থেকে গ্রামে এসে বুঝেছি, গ্রামে অশিক্ষিত নোংরা মানুষগুলো এক একটা জানোয়ার। Yes, my elder brother. ও মাই সুইট সিস্টার, তুই নিশ্চয়ই এখানে এসে হাঁপিয়ে উঠেছিস। হ্যাঁ দাদা, আমার মনে হচ্ছে এখান থেকে পালিয়ে গেলে বাঁচি। দাদা, শিওর, আমার ওই নোংরা পরিবেশে আসার একদম ইচ্ছে ছিল না, শুধু ওই বসন্তর কথা রাখতে। বসন্তর ব্যাপারে হসন্ত ফেলে আগে বলো, তার বইয়ের সঙ্গে আলাপ হয়েছে কিনা বলো। হয়েছে হয়েছে, বউটি নেট খারাপ হয়নি, তবে বসন্ত কিন্তু দারুণ ঠকে গেছে। তাই নাকি? নিশ্চয়ই, বউ সুন্দর হলে কি হবে? ফলসজ্জার মেলনতায় ঘটে গেছে এক নাটকীয় সংঘাত। একদম সত্যি, নায়িকার বেডরুম শূন্য করে নায়কের এক্সিট। এটা নিশ্চয়ই তোমার। অবশ্যই। কি রকম? বসন্তকে মদ খাইয়ে আমি একেবারে ফিট করে রেখেছিলাম, যাতে সে কোনো প্রকারে সুস্থভাবে তার বউয়ের কাছে যেতে না পারে। তোর সঙ্গে যে বসন্তর ভালোবাসা আছে না, সেই কথাটা আমি বসন্তর বউকে জানিয়ে দিয়েছি। বাস, কাজ কমপ্লিট। ও দাদা, তুমি আমার জন্য এত কিছু করছো। সবই তোর ফিউচারের জন্য রে বোন। দাদা, ইয়েস। বসন্ত তোকে অ্যাভয়েড করে বউ নিয়ে সংসার করবে, দাদা হয়তো আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাহলে বসন্ত আসবে আমার কথার বিষ, আর তার মামা শ্বশুরের মুখের দংশনে জর্জরিত হয়ে সংসার ছেড়েছে তোর কাছে চলে আসে। আর তখন তুই সেই সাথীহারা বুলবুলটাকে আমার উজাড় করা যৌবনের মৌবনে ঢুকিয়ে তাকে তালা বন্ধ করে দেব। ওকে মনামি, দিন কয়েকের মধ্যে বসন্তকে তুই তোর সরলেগের বাড়িতে পেয়ে যাবি। আর পেয়ে গেলেই তার বিষয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স এবং তাকে হাতের মুঠোয় নিয়ে খেলবো প্রেম প্রেম খেলা। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এটা হচ্ছে আমার বড় দ্বিতীয় কিস্তি।
বসন্ত চৌধুরী। তোমার বুকে এখন বসন্ত মরুর পিপাসা, তাই তো তোমার একান্ত বন্ধু হয়ে বর্ষার চড় মেরার প্রতিশোধ নিতে মনামিকে পাঠালাম তোমার সামনে ভোগের পাত্রী হিসেবে। তুমি মনামির রূপ যৌবনের মেয়ে আকৃষ্ট হয়ে গ্রাম ছেড়ে পড়ে থাকবে শহরে। তুই বিয়ে নেই, দাদা হবে সকা হতো। সেই সুযোগে আমি হিতৈষীর রূপ ধরে প্রাণচঞ্চলা বর্ষার ঢলো ঢলো যৌবন নিয়ে শুরু করবো। আমাকে ডেকে চলেছে। ও ভিকি, খবর কি বলো? খবর ভালো রয়েছে। আমি ফাঁদ বদলাম বটে, কিন্তু তার আগে মেয়েটা অন্য ফাঁদে ধরা দিল। ভিকি, তুমি কিছু করতে পারলে না? আকর্ষণ জালে শিকার যেমন অষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ে, মেয়েটাও তার প্রেমিকের জালে জড়িয়ে পড়লো। আইসি, তুমি ওর প্রেমিকের পরিচয়টা জানতে পেরেছো? পেরেছি স্যার, সে ওই গ্রামেরই ছেলে। মেয়েটা নতুন না পুরনো? একেবারে নতুন, যাকে বলে বিপজ্জ কুসুম। তা মেয়ে না বধূ? একেবারে চাক ভাঙা মধু। বলো কি ভিকি, এটা একেবারে বুনো বুনো গন্ধ। কি চলন, যেন সুললিত ছন্দ। এই ভিকি, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। বস 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 বস। তা মেয়েটার নাম কি রে? আগে মেয়েটার নাম চাপা। চাপা! এই গায়ের রঙটা কেমন, লালচে না সাদা? আর বলবেন না স্যার, একেবারে সদ্য ভরা হল গাদা। একেবারে বুনো বুনো গন্ধ। শুধু বন্ধু নয় স্যার, রংবাড়ি রঙের সাথে সাথে তার সঙ্গে উঠছে এক রাস যৌবনের ঢেউ। সেই ঢেউয়ে আমি সাঁতার কাটবো। শরীরের ভাজে ভাজে জমে আছে অসংখ্য মধুমরা মৌচাক। সেই মৌচাকের মধু আমি খাবো। তার আগে ওই গ্রামের ছেলেটাকে আমি এখান থেকে সরে দেবো না, তুমি চাপের গ্রামে বারবার যাবে, ওকে আমার লোভের জালে ফেলে লালসার শিকার করলেই ছেলেটা এমনিতেই দূরে চলে যাবে। আমি এখন আমার ডিউটি কি? শোনো, আগামী 2-1 দিনের মধ্যেই বসন্তের লেখা একখানা চিঠি বসন্তের কলেজের বন্ধু সেজে ওর দ্বারা হেমন্ত চৌধুরীর কাছে পৌঁছে দিতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই নাও তোমার কাজের অ্যাডভান্স। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি কোনো চিন্তা করবেন না, আমি টাকা পেলে আপনার সব কাজ হাসিল করে দেব। বিশেষ করে গায়ের মাটিতে ফোটা সদ্য ফুল চাপাকে তুলে এনে আমি সাজিয়ে দেব আপনার অনেক সাধের দিল মহল। আসছে চাপা সুন্দরী, আসছে হাসছে তার উন্মুক্ত যৌবন। গ্রামের মেয়ের দেহে কোথা থেকে এলো তো রূপ, যা ভাদ্রে ভরা নদীর মতো উপচে পড়ছে যৌবন। তবে কি মোহনায় এসে মিলনের প্রত্যাশায় থমকে দাঁড়িয়ে আছে? তাই যদি হয় তাহলে আমি প্রথমে বাজিয়ে দেবো দুটি হাত, ফিরিয়ে দেবে ছুঁড়ে মারবো নোটের বান্ডিল, ফেলে দেবো ওর উপরে ওঠো সিঁড়ি। সেই সিঁড়ির খুঁড়েই আমার কাছে সে পা পিছিয়ে পড়বে আর আমি ঝাঁপিয়ে পড়বো। তারপর বলবো, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। আমি তোমাকে স্বীকার করি দাদা, অঙ্গীকার যখন তুমি করেছো তখন বর্ষার ব্যাপারে তুমি কারো কাছে কোনো কথা প্রকাশ। তুই তো জানিস বল, ছোটবেলা থেকে আমি নির্ভীক এবং সত্যবাদী, মিথ্যে কথা জীবনে কখনো বলতে পারি না। তবু ভাগ্নির ব্যাপারে তোদের এই গোপনীয়তার কথাটা কিন্তু আমি বুঝি। তুমি সত্যি বলছো দাদা? আরে বোন, বর্ষা নিজের ভাগ্নি না হলেও তাকে তো আমি পর ভাবতে পারি না, কারণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরে টাকা দিয়ে তোরা তাকে কিনে নিয়েছিস রে। বারবার তোমার মুখ থেকে ওই কথা বেরিয়ে আসছে কেন? তুমি কি তাহলে আসলে সত্যি ছাড়া মিথ্যে কথা বলতে পারি না। তাহলে আমরা যে ওকে স্নেহ ভালোবাসা মাতৃ পিতৃ স্নেহ মানুষ করেছেন, এটাও কি তাহলে মিথ্যা? এবার তাহলে সত্যি কথা বলি শোন, তোদের বাড়ির পুরনো চাকর ওই বংশী সম্পর্কে একটু সাবধানে থাকবি। ও আমাকে দু চোখে দেখতে পারে না। বাঘের পেছনে যেমন ফেউ লেগে আছে, ও ঠিক তেমনি আমার পেছনে ফেউয়ের মতো লেগে আছে। সে তুমি চিন্তা করো না দাদা, সে তুমি চিন্তা করো না। বংশীকে আমি যা বলবো ও ঠিক তাই করবে। তাহলে আমার আর কোনো চিন্তা নেই। তুই যদি ময়দার মতো মাখিয়ে ওকে কায়দা করতে পারিস তাহলেই আমার সব কাজ শেষ। না দাদা না, এখনই তোমার সব কাজ শেষ করলে চলবে না দাদা, এখনো তোমার অনেক কাজ বাকি। বলছিস? তাহলে নতুন করে শুরু করা যাক, কেমন? দে,
আলমারির চাবিটা দে তো। চাবি? হ্যাঁ, মানে আমার কয়েকটা টাকা তোর আলমারিতে রেখে পরে অবশ্য চাবিটা ফেরত দিয়ে না দেবো। দাদা না, চাবি তোমাকে ফেরত দিতে হবে না দাদা, এই চাবিটা না হয় তোমার কাছেই থাক, বাস। দরকার হলে আমি চেয়ে নেব। এ বোন, তুই তো চাবি দিলি, কিন্তু উকিল বাবু যদি... দাদা গো, আমার চেয়ে তোমার বয়স অনেক বেশি, তাই বোন হিসাবে তোমার কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই। তোমার উকিল বাবু এখন আমার খাঁচায় বন্দি ময়না, তাই আমার ব্যাপারে সে কোনো কথা কয় না। কাশি বাজে কাইনা না মাথা না রে ঢাকি। চাবি, এবার তোমাকে আমি একটু ভালো করে দেখি। প্রকারান্তে ভট্টাচ বাড়ির আলমারির চাবিটা এখন আমার হাতের মুঠোর মধ্যে এসে গেল। এইবার এই চাবিটা দিয়ে আলমারিটা খুলে একবার টাকা ঢোকাবো তো 3 বার টাকা বার করবো, সব শেষে পুরো আলমারিটা মাথায় করে বাড়ি নিয়ে চলে যাবে। কি ব্যাপার, তুই আবার আমার পেছনে কেন? হচ্ছে কি না, কিছুটা বুদ্ধি ধার নেবো বলে এসেছি। এই হারামজাদা, তোর এই বাড়াবাড়িটাই বাড়ির মালিক মালকিন সহ্য করলো, আমি কিন্তু সহ্য করবো না। করতেই হবে, না হলে আমি কিন্তু সহজে ছাড়বো না। কি করবি তুই, আমার কি করবি? কর্তাবাবুকে বুঝিয়ে দেবো আপনি কোন পথে চলছেন। তোর কর্তাবাবু কোনোদিনও তোর কথা শুনবে না। না শুনলে এই বংশী 1 ইঞ্চিও হেলবে না। এই হারামজাদা, একটা কথাও বলবি না, তাহলে আমার বোনের সংসারে তোর আর জায়গা হবে না। না হয় ভালো, কারণ আপনার মতো যে লোক গান্ধারীর সংসারে শকুনি হয়ে আসে, সে সংসারে সবকিছু সং হয়ে যায়, একটু সার থাকে না। এবার কি হয়েছে কি? তোমরা এত চিৎকার করছো কেন? ভট্টাচ, হচ্ছে কিনা কর্তাবাবু? কি ব্যাপার? আমাকে দেখে তোমরা অবাক হয়ে গেলে না মানে আমরা নিজেরা নিজেদের মধ্যে বাঘ ছাগলের গল্প বলছিলাম। কর্তাবাবু, ও হচ্ছে হচ্ছে কিনা? ছাগল আর আমি হচ্ছে বাঘ। আমার মন বলছে তোমরা আমার কাছে কিছু একটা গোপন করতে চাইছো। হঠাৎ তোমার এই আশঙ্কার কারণ? মেয়েটা বাড়ি থেকে চলে যাওয়ার পর গোটা বাড়িটা ফাঁকা হয়ে গেছে। তাছাড়া কয়েকদিন আগে জামাইয়ের বড় ভাই হেমন্ত আমাদের বাড়িতে এসেছে। আচ্ছা আচ্ছা, কি একটা বিশেষ কাজে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেল বাড়ি। কিন্তু মানে কোনো বাড়িতে বিপদ হলো নাকি? এবার তোমরাই বলো, আমার মনে আশঙ্কা হতে পারে না? আপনি অযথাই চিন্তা করছেন কর্তাবাবু। আমার মন বলছে দিদিমণি খুব ভালো আছে। হয়তো আছে, তবু চোখের দেখার জন্য আমি একবার হরিহরপুর যাব। তুমি কিন্তু ভুল করছো ভট্টাচ, মেয়ে গেছে শ্বশুর বাড়ি ঘর সংসার করতে, তার জন্য এত ব্যাকুলতা কিসের? সেটা তুমি বুঝবে কি, এখনো তো বড় মেয়েটার বিয়েই দাও না। ঠিক বলেছেন কর্তাবাবু, আপনি ঠিক বলেছেন। আমার মনটাও বড় ছটফট করছে, মনে হয় যেন দিদিমণিকে কতদিন দেখিনি। এই আমি ঠিক করেছি তোকে সঙ্গে নিয়ে একবার ওদের বাড়ি যাব। বেশ তো, তাহলে দেরি করছেন কেন? চলুন এক্ষুনি বেরিয়ে পড়ি। চলুন। হ্যাঁ তাই চল। দাঁড়াও, আচ্ছা এক্ষুনি যাওয়াটা কি তোমার ঠিক হবে ভট্টাচ? এটা বুঝবো আমি। না 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 না, তুমি শুধু একা বুঝলে হবে না, এই ব্যাপারটা তোমার দাদা ভালো করেই জানে। আরে ভাই, বুঝি বলেই তো আজ আমি হরিহরপুর থেকে আসছি। আজই তুমি হরিহরপুর থেকে আসছো? বেশ তো, কথাটা আগে বলবেন তো, চেপে রেখে লাভ কি? তা দিদিমণি কেমন আছে বলুন। চুপ কর! সে কথা তোর দরকার কি? তুই বাড়ির চাকরের মতো থাকবি, মনিবের কোনো ব্যাপার তুই নাক গলাতে আসবি না। বাবু, বংশীকে তুমি একই কথা বলছো? উনি তো ঠিকই বলেছেন কর্তাবাবু, ঠিক তো কিছু বলেনি। বংশী, আমি তো চাকরি গিন্নিমা। চাকরের যে মনিবদের কোনো ব্যাপারে নাক গলাতে নেই তা আমার জানা ছিল না। বংশী, আমি তো ভুলেই গিয়েছিলাম কর্তাবাবু। বাড়ির চাকর আর পোষা কুকুর দুই সমান কর্তাবাবু, দুই সমান গিন্নিমা। ছাড়ো তো ভট্টাচ, যে যেতে চায় তাকে যেতে দাও। না ভাই, তোমার মতো আত্মীয় চলে গেলে আমি অনেক আত্মীয় পাবো, কিন্তু বংশীর মতো অনাত্মীয় চলে গেলে আর আমি পাবো না। বংশী, বংশীকে কথাটা বলা তোমার ঠিক হয়নি দাদা। ছাড় তো, কুকুরকে লাই দেবে না, তাহলে সে মাথায় চেপে বসবে। দাদা। শোন, যে কথা বলছিলাম, ভাগ্নিকে দেখতে গতকালই আমি হরিহরপুর গিয়েছিলাম। কি বললে দাদা? তুমি
হরিহরপুর গিয়েছিলে? আমার মেয়ে কেমন আছে? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। মানে ওদের দুজনের মধ্যে এমন মনের মিল না, মানে একদম সে কথা ভাবাই যাবে না, একদম ভাবাই যাবে না। এতক্ষণ আমার প্রাণটাই শান্তি ফিরে এলো দাদা। আসবেই তো রে বোন, আসবেই তো। মেয়ের সুখ মানেই তো মায়ের শান্তি। ঠিক বলেছো দাদা। তবে মমতাই শান্তির মধ্যে বিশেষ একটা জায়গায় কিন্তু অশান্তি আছে। কি বলছো দাদা? মানেটা এমন কিছু না, মেয়ে তো সত্যি সুখের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, কিন্তু কথা হচ্ছে কোনোদিন কোনো কারণে যদি জামাই বাবাজির বাড়ির লোকেরা জানতে পারে যে বর্ষা তোর নিজের মেয়ে নয়, তখন না না দাদা না, কোনো জানতে পারবে না। মানে দূর দূর, ছাড় তো, একদম কথা বলবে। দে আমার পাওনাটা দে। পাও না? এই দেখ, তোর দেখছি আজকাল কিচ্ছু মনে থাকে না। ওরে তোকে সেদিন আমি বলে গেলাম না, আমার এখন অনেক টাকা দে না। কিন্তু আমার কাছে যে টাকা নেই, এটা কি তোমার জানা নেই? জানা? জানি জানি, সবকিছু জানি, কিন্তু তোর গলার হাতটা তো চিকচিক করছে রে। দে ওটা আমাকে দে, ওটা আমাকে দে। কিন্তু আমি হাতটা খুলে দিলে আমার গলাটা যে খালি কিন্তু হয়ে যাবে। হৃদয় তো তোর খালি হবে না রে। এত বড় একটা সত্যকে গোপন রেখে অপরের মেয়ের মা হতে চাইলে সামান্য কিছু টাকার বিনিময়ে তোর দাদাই গিরিধারী বাণিজ্যের মুক্ত তোকে বন্ধ করতেই হবে। অতএব কোনো সংকোচ না করে তুই তোর গলার হাতটা আমার হাতে দে বোন, তাহলে তুই এই জগৎ সংসারে হয়ে থাকবি বর্ষার গর্ভধারিণী বাদে হাতে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। মা, আমি এই চৌধুরী পরিবারের মা। আমি এ বাড়ির কাজের মেয়ে হলেও হেমন্ত আমাকে তার মায়ের মতোই শ্রদ্ধা করে। কিন্তু বসন্ত হঠাৎ এইভাবে বদলে গেল কেন? আর কেনই বা এ বাড়িতে নতুন বউকে দেখার সঙ্গে সঙ্গে আমার এই মাতৃ হৃদয়টা ডুকরে ডুকরে কেঁদে উঠল। ও আমার কে? তবে কি ও আমার? না না না, ও আমার কেউ নয়, ও আমার কেউ নয়। এই বিশাল পৃথিবীতে আজ আমার আপন বলতে আর কেউ নেই। আমি একা, আমি শুধু। কেন পিসিমা, কেউ না থাকলেও আমি তো আছি। তোমার এই হেমন্ত বসন্তের দুর্ব্যবহারে তুমি কিছু মনে করো না পিসিমা? না বাবা না, আমি ওর কথায় কিচ্ছু মনে করিনি, কারণ আমি তো জানি ও আমার নিজের সন্তান না হলেও ও তো আমার সন্তানের মতো। তাই তো শত অপরাধ করলেও কথাই বলি, কুই সন্তান যদ্যপি হয় কুমাতা তথাপি নয়। হয়তো বুকটা আমার ফেটে যাচ্ছে, কিন্তু কিচ্ছু বলতে পারছি না বৌমার জন্য। বুকটাকে আমারও ফেটে যাচ্ছে না পিসিমা। ঘরের লোককে যদি নিশুতি রাতে ঘরের কোণে বসে টুকরে টুকরে কাঁদে, তাতে যে গৃহস্থের অকল্যাণ হয়। বসন্ত কি আর কোনো দিন ফিরে আসবে না রে? আসবে আসবে পিসিমা, আসবে। যুবতবু করা শীতের হিমেল প্রবাহ কেটে গেলে ঝিরঝিরে মৃদু মন্দ বাতাস দিতে দিতে বসন্ত ঠিক ফিরে আসবে। যেভাবেই হোক তুই ছোট খোকাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা কর। বৌমার কান্না থামাতে ছোট খোকা যা পেলে খুশি হয়, তুই সেই চেষ্টাই কর বাবা। চেষ্টা তো আমি কোনো ত্রুটি রাখিনি পিসিমা। এই বিষয় আশয় ঘরবাড়ি সবকিছু তো তার। তারই ভবিষ্যতের জন্য আমি কলুর বলদের মতো চোখে কাপড় বেঁধে ঘানি টেনেই চলেছি। বর্দা, আপনি এইটুকুতে এত ভেঙে পড়ছেন কেন? নিয়তির অমর বিধানকে আমরা যে কষ্ট করে মেনে নিচ্ছি, এটাই তো আমাদের সৌভাগ্য। সৌভাগ্যের বিধ্বংসী মেঘ বেশি দিন থাকে না পিসিমা। সময় হলেই সেই মেঘের বুক চিরে বেরিয়ে আসে সূর্যের আলো। কিন্তু সেই আলোর ফুলকু ধারায় আমি কেমন করে নিজেকে অবগাহন করব বৌমা? কাল বৈশাখী দুরন্ত ছড়ে আমার হৃদয় বাগিচার সব ফুল যে ঝরে গেছে। গেছে তো কি হয়েছে? আমি আমার সান্ত্বনার বাড়ি সিঞ্চন করে চারাগুলোকে আবার বাঁচিয়ে তুলবো। আমি আমার সেবা দিয়ে হৃদয় বাগিচায় আবার ফুলে ফুলে ভরিয়ে দেবো। বৌমা, আবার আপনাদের মুখে হাসির বন্যা ডেকে আনবো। এত ভালো ভালো কথা তুমি কোথায় শিখলে গো মা? বর্দার অপরিসীম ধৈর্য আর ত্যাগের স্কুলে শিখেছি পিসিমা। বৌমা বৌমা বৌমা, সত্যিই তুমি আমাদের গর্ব। তাই তো এ সংসারের মাটি আমার কাছে স্বর্গ। বৌমা, এই স্বর্গে অবস্থান করতে হলে ধৈর্যই হলো প্রধান মূলধন। আর সেই ধৈর্যের চাবি দিয়ে খুলে দেবেন আমার ব্যথার মরচে ধরা টানা। পিসিমা, আর আমি কাঁদবো না, আর আমি ভেঙে পড়বো না। এবার আমি শুধু হাসবো আর হাসবো। কি বড় খোকা, তুই হাসতে হাসতে কাঁদছিস? না না পিসিমা, না, এ আমার কান্না নয়, এ আমার হাসি, আনন্দ আর উল্লাসের ফলগু ধারা। পাষাণকাল পাশিনের মতো তুমি তোমার শরীরে সররি বুকে ঘিরে রেখো বৌমা, যেন অচিরে কেউ দূরে সরে না যায়। দুঃখ মাখা পোশাক খুলে দিয়ে সুখের বর্ম পরে নিজেকে তৈরি রেখো পিসিমা, যেন দুর্জনেরা দূরে সরে থাকে। আমি হেমন্ত, হেমন্ত চৌধুরী। আমি তোমাদের কথা দিচ্ছি, দুর্জনের আমার সরল ভাইয়ের মুখে মিথ্যের গরল ঢেলে মো করে বস্তায় বেঁধে সমুদ্র বর্জন করলেও আমি বড় ভাই জলজ প্রাণী শোষক হয়ে তাকে কাঁধে নিয়ে ডানার ঝাপড় দিতে দিতে তাকে আমি পাড়ে এনে তুলবই। আর এটাই আমার কঠিন প্রতিজ্ঞা।
শুনে যা বাবা তুই। জানো বৌমা, কদিন ধরে আমি লক্ষ্য করছি বড় খোকা দলিল পত্র নিয়ে বড্ড ছোটাছুটি করছে, সময় মতো দুটো খাওয়ারও সময় পাচ্ছে না। আবার অনেক সময় লক্ষ্য করে দেখছি তোমাকে দেখলে নিজেকে অপরাধী মনে করে। কেন যে এমন হলো বৌমা আমি জানি না। সেজন্য আমি দায়ী পিসিমা। বৌমা। হ্যাঁ পিসিমা, তা না হলে এমন হাসির সংসারে কান্নার হাট বসবে কেন? বৌমা দুঃখ করো না। আমি অপয়া, আমি অলক্ষী, আমি সর্বনাশী। কেঁদো না বৌমা, কেঁদো না, চোখের জল মোছো, ভগবানের উপর ভরসা রাখো, দেখবে তার দয়ায় তোমার জীবনে কান্নার শিবিরে হানা দিয়ে একদিন নয় একদিন হাসির বন্যা বইবে। তোমার মুখে ফুলচন্দন পড়ুক পিসিমা। একটা কথা মনে রেখো বৌমা, বসন্তের কোনো দিন বসন্ত পড়ে না পিসিমা। তাই আজ বসন্ত চলে গেলেও কাল সে তোমার বসন্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে বৌমা। পিসিমা, তোমার কাছে ফিরে আসবে, তোমার কাছে কিন্তু কিন্তু সে কি একদিন তার ভুল ভেঙে আমার কাছে ফিরে আসবে? পিসিমার মুখে কি সত্যি সত্যের ফুল ফুটবে? আর 5টা মেয়ের মতো আমি কি পারবো আমার স্বামীর সঙ্গে ঘর করতে? হতে পারবো স্বামী সোহাগিনী স্ত্রী? বলুন বলুন আপনারা, বলুন বলুন বলুন। ঝড়ের হাওয়া কোথা থেকে কি যে হয়ে যায়, লিখেছেন নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন বাতাস, কোথা থেকে কি যে হয়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না। তাসের ঘরের মতো সাজানো জীবন, এই আলোয় এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা পড়া নতুন খেলা, লিখেছে নিয়তি তার কপালে কি, সে তো কেউ জানে না। না না, আর আমি কাঁদবো না। কেন কাঁদবো? কিসের জন্য কাঁদবো? আমার পাওয়া যদি নিষ্ঠার পাওয়া হয়, আমার চাওয়া যদি অধিকারের চাওয়া হয়, তাহলে একদিন না একদিন ওকে আমার কাছে ফিরে আসতেই হবে, হয় আজ নয়তো কাল। আর সকাল সকাল কাক ভরে আমি ওকে স্বপ্নে দেখেছি ফুলসজ্জার ঘরে। ও এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, যার বর্ষা ফুলসজ্জার রাতে তো খুব তাড়াতাড়ি ভোর হয়ে যায়। ভোরের আগেই তো চোর এসে সবকিছু লুট করে নেয়। তাহলে চোরের দোষ কি বলো? গৃহস্থ যদি তার সব ধন সম্পদ চোরের হাতে তুলে দেয়, আর চুরি করার দরকার কি? হ্যাঁ, তুলে দিতে বাধ্য, কারণ চোরের হাত থেকে আমার ধন দৌলত রক্ষা করার ক্ষমতা এখন আমি অর্জন করিনি। এই গৃহস্থ দরজা খোলো। কেন গো চোর, কি হলো? এতদিন ধরে তুমি কি সঞ্চয় করে রেখেছো? হিরে মুক্ত চুনি পান না? তাহলে দেবা দরজা খুলতেই হয়, আর যে দেরি হয় না। খুব সাবধান চোর মশাই, আমি কিন্তু বুকের ভেতর লুকিয়ে রেখেছি আমার ভালোবাসার গয়না। কুইক কামান ডার্লিং, আর করো না গো লেট। মনে করো পৃথিবীতে তুমি আর আমি ছাড়া নেই আর কেউ, নীল
নির্জন পৃথিবীতে ভালোবেসে যাব মোরা মরণ এলে। মনে করো পৃথিবীতে তুমি আর আমি ছাড়া নেই আর কেউ। পৃথিবীতে ভালোবেসে যাব মরণ এলেও। তুমি নদী আমি সেই নদীর ধারা মোহনায় মোহনায় মনে করো তুমি আর আমি ছাড়া নেই আর কেউ। নির্জন পৃথিবীতে ভালোবেসে যাব মোরা মরণ এলে। ভালোবেসে যাব ভালোবেসে যাব বৌদি ছাড়ুন ছাড়ুন বলছি। আমি শরৎ, সুখের শরৎ। তাহলে দুঃখের বসন্ত কি চলে গেছে? দুঃখের পরেই তো সুখের মিতালি, আধার পেরোলে সুখের খেয়ালি। তার মানে খেয়ালির কথা বাদ দিন বৌদি, আমি যা বলছি আপনি তাই শুনুন। তোমার মতো আমারও এক দিদি ছিল, বেশ কয়েক বছর আগে দুরারোগ্য ক্যান্সারে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছেন। অম্পুলিত লোকে কি বলছো তুমি? বেঁচে থাকতো ঠিক ঠিক তোমার মতোই হতো। হয়তো হতো, কিন্তু তাই তো বসন্তর সঙ্গে গিয়ে যেদিন তোমাকে প্রথম দেখলাম, ঠিক সেই মুহূর্তে তোমার মুখের প্রতিকৃতির মধ্যে আমি খুঁজে পেলাম আমার মরা দিদির প্রতিবিম্ব। কি বলছো তুমি? আর সেদিন থেকে আমার মনের মণি কোঠায় এই মর্যাদার পাতা আসনে আমি যে তোমাকে বসিয়েছি দিদি। কি বলছো ভাই? তাই তো ছোট ভাই হয়ে তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। কি অনুরোধ ভাই? তুমি নারী, মায়ের জাত, তাই সব হারানোর ব্যথা বুকে নিয়ে তোমাকে সহনশীল হতে হবে। আমি যা পারছি না ভাই। পারতেই হবে দিদি, তোমাকে পারতেই হবে। আমি তোমাকে সাহায্য করব। কি দিয়ে তুমি আমাকে সাহায্য করবে ভাই? কেন? ভক্তি দিয়ে, শরৎ ভাই, শ্রদ্ধা দিয়ে, শরৎ ভাই, সান্ত্বনা দিয়ে, শরৎ ভাই, দরকার হলে আমার এই জীবন দিয়ে। আমি ভাই, একটু ধৈর্য ধরো দিদি। সময়ের ঘন্টা বাজলেই এই ভাইয়ের কর্তব্য দিয়ে আমি প্রমাণ করে দেব। এই বিশাল জনারণ্যে আমরা দুটি ভাই আর বোন। শরৎ ভাই, কাঁদছো কেন দিদি? তুমি কাঁদছো কেন? দুটি জীবনে চলার পথে যে জীবন্ত সেতুটা আজ আমাদের মাঝে তৈরি হলো, সেই সেতুর উপর দিয়ে দুঃখের বোঝা মাথায় নিয়ে তোমাকে পার হতেই হবে। আর সেটাই হবে তোমার নারী জীবনের কঠিন পরীক্ষা দিদি, তোমার নারী জীবনের কঠিন পরীক্ষা। বাহ 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 বাহ, কি বিচিত্র আমার ললাটে লেখন। স্বামীর বন্ধু হলো পরমাত্মীয় স্নেহের পাত্র, আর অগ্নিনারায়ণ সাক্ষী রেখে যে আমার স্মৃতিতে এঁকে দিল সিঁদুরের আলপনা, তার কাছে আমি হলাম খেলনা। বাহ 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 বাহ, ঈশ্বরের কি অপূর্ব লীলা। ভেতরে আসতে পারি? কে? আগে আপনি আমাকে চিনবেন না? আমার নাম ভিক্টর, ভিক্টর দাস। খাস কলকাতাতেই চাকরি করি, বর্তমান কলকাতা থেকে আসছি। বসন্ত আমার খুব পরিচিত, ওই সামনেই আমার বাড়ি। বসুন বসুন, উনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছেন। আপনি নিশ্চয়ই বৌদি? আগে হ্যাঁ আমি। আর বলতে হবে না, দেখেই আমি বুঝে নিয়েছি। নমস্কার বৌদি। নমস্কার। আচ্ছা, বসন্তর দাদা হেমন্ত বাবুকে একটু ডেকে দেবেন, দরকার আছে। ঠিক আছে, আপনি বসুন, আমি বর্দাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। দেখতে হবে না, দেখতে হবে না বৌমা, ভদ্রলোক বাড়িতে আসছেন দেখেই আমি নিজেই চলে এলাম। আপনি নিশ্চয়ই বসন্তর দাদা হেমন্ত বাবু? হ্যাঁ ভাই, আমি সেই হতভাগাটার দাদা। থাক 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 থাক।
আর ইনি হচ্ছেন আমার গৃহলক্ষ্মী বৌমা। একটু আগে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তা তোমাকে তো ঠিক চিনতে পারলাম আমার না। নাম ভিক্টর, ভিক্টর দাস। এক সময় বসন্তের সঙ্গে পড়াশোনা করতাম। ও আচ্ছা 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 আচ্ছা, তা হঠাৎ এখানে কি মনে করে ভাই? এই চিঠিখানা ধরুন। চিঠি? হ্যাঁ, এই কলকাতায় ওর সঙ্গে দেখা হতেই হ্যাঁ। আমি বাড়ি আসবো জেনে চিঠিটা আপনাকে দিয়ে যেতে বললো। ও আচ্ছা 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 আচ্ছা, দেখো দেখো বৌমা দেখো, আমি তোমাকে বলিনি হতভাগাটা আমাদের ছেড়ে কিছুতেই দূরে সরে থাকতে পারবে না। পড়ো তো বৌমা, পড়ো তো চিঠিটা, পড়ো তো। হতভাগাটা বোধহয় লজ্জায় নিজে আসতে না পেরে চিঠির মারফত ক্ষমা চেয়েছে। পড়ো পড়ো বৌমা, পড়ো। কি হলো বৌমা, চিঠিটা পড়তে পড়তে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলে কেন? পড়ো। আপনি পড়ুন বর্দা। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা। দাদা, আমি আমার এক পরিচিত বন্ধুকে পাঠালাম, ওর হাতে 50,000 টাকা অবশ্যই দেবে। আমি এখানে ব্যবসা করতে চাই। মনে রাখবে, আমি তোমার কাছে অনুদান চাইছি না, আমাদের বিষয় সম্পত্তির অর্ধেক প্রাপক হিসেবে চাইছি, যেন অন্যথা না হয়। ইতি বসন্ত। দেব না, দেব না। 50,000 টাকা তো দূরের কথা, 50টা টাকাও আমি তোকে দেব না। কেন দেব? ব্যবসা করার জন্যই বোধহয় ওকে আমি এত দূর লেখাপড়া শিখিয়েছিলাম। সম্পত্তির অর্ধেক প্রাপক, এত দুষ্পর্ধা। দাদা, তাহলে আমি ফিরে যাও ভাই, আর যাওয়ার সময় এই মানবী প্রতিমাকে তুমি দেখে যাও। কলকাতায় গিয়ে তার সঙ্গে দেখা হলে তাকে তুমি বলো, প্রকৃতির নিয়ম ভঙ্গ করে পূবের সূর্য পশ্চিমে উঠলেও উঠতে পারে, কিন্তু গৃহলক্ষ্মীর চোখে জল ছড়িয়ে যে পাষণ্ড দূরে সরে যায়, তার সত্ত্বে তাকে আমি একটা কানা করিও দেব না। বলবো, নিশ্চয়ই বলবো, এবং আরো বলবো, বসন্ত, ব্যবসার মোহে কলকাতায় পড়ে না থেকে তোর গায়ের মাটিতেই ফিরে আসা উচিত। কারণ গ্রাম দিয়ে শহর ঘেরা যায়, কিন্তু শহর দিয়ে কখনো গ্রাম ঘেরা যায় না, কোনোদিনও না। ভদ্রলোককে ফিরে দিয়ে আপনি বোধহয় ভুল করলেন বর্দা। বৌমা, হ্যাঁ বর্দা, আমার ভাগ্য আমাকে দুঃখের সাগরে হাবুডুবু খাওয়ালেও আপনি কেন আপনার ছোট ভাইয়ের কাছে ছোট হবেন? কি বলছো বৌমা? আপনি মাথা উঁচু করে টাকাটা দিয়ে আসুন, দেখবেন আপনার মুহূর্তের কাছে ওর মাথাটা হেট হয়ে যায়। তাহলে বড় খোকার সঙ্গে তোমাকেও যেতে হবে বৌমা। পিসিমা? বড় খোকার সঙ্গে তোমাকে যেতে দেখলে ছোট খোকার অবুঝ মনটা সবুজ হয়ে উঠবে। পিসিমা, নদীর একুল ভাঙলে আরেক কুল যে গড়ে, তা সামনাসামনি প্রমাণ হয়ে যাবে। কিন্তু আমি সেখানে কি করে যাব পিসিমা? সে যে আমাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে তার ইচ্ছা পূরণ করতে বড় খোকাকে টাকা নিয়ে তুমি বা কলকাতায় যেতে বলছো কেন? এটা ওনার কর্তব্য, কারণ উনি যে তার দাদা। তুমিও তো আমার ছোট বোন বৌমা। বড়দা? দাদার কর্তব্য পালন করতে আমাকে যদি সেখানে যেতেই হয়, তাহলে ছোট বোন হয়ে তুমিও আমার সঙ্গে যাবে। বড়দা? দেখি ও কি করে। তাছাড়া নারায়ণ ছাড়া কি লক্ষ্মী একাকিনী থাকতে পারে? পিসিমা? সেই জন্যই তো লক্ষ্মীর স্থান নারায়ণের আগে। পিসিমা, বড় খোকার সঙ্গে তুমিও যাও বৌমা। আমি এই ব্যাগের মধ্যে আমি সবকিছু গোছগাছ করে দিয়েছি। বড় খোকার সঙ্গে তোমাকে যেতে দেখলে ছোট খোকার সব অভিমান দূর হয়ে যাবে। তোমার মুখের কথাই যেন সত্যি হয় পিসিমা। হ্যাঁ। দাও 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 দাও, এই নে ব্যাগটা দাও, বাবা, ব্যাগটা দাও। এই ব্যাগের মধ্যে বৌমার শাড়ি, সায়া, ব্লাউজ আর তোর ধুতি পাঞ্জাবি। আচ্ছা, আচ্ছা, আর আচ্ছা। গতকাল ব্যাংক থেকে টাকা তুলে এনে আমাকে যে দিয়েছিলি, হ্যাঁ। সে টাকাও কিন্তু এই ব্যাগের মধ্যেই রয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, চলো চলো বৌমা, চলো। পিসিমা যখন সব ব্যবস্থা করেই দিয়েছে, তখন আর দেরি করে কোনো লাভ নেই। চলো 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 চলো। বৌমা, আসো পিসিমা, সাবধানে থেকো, সময় মতো খেয়ে নিও। আর ময়না পাখিটা যদি আমার কথা জিজ্ঞাসা করে, তাকে তুমি বলে দিও আমি তার দাদা বাবুর কাছে যাচ্ছি। আমি তার দাদা বাবুর কাছে যাচ্ছি। আমি তার দাদা বাবুর কাছে যাচ্ছি। চলো বৌমা, চলো। দারুণ দারুণ প্রণামী। আজ আমার কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ আমার মনে হচ্ছে কি মনে হচ্ছে? সত্যি সত্যি তুমি আমার জীবন সঙ্গিনী। তাহলে তোমার স্ত্রী বর্ষা? প্রণামী, ওই নামটা তুমি আমার কাছে উচ্চারণ করবে না। তবু তো সে তোমার স্ত্রী। আমি তা স্বীকার করি না। তুমি স্বীকার না করলেও তোমার দেহ সিঁদুরে রাঙা হয়েছে তার স্মৃতি। পৃথিবী তো সে আমাকে ভাবতে পারেনি।
তাই ওই সেতুর মুছে ফেলা ছাড়া তার নেই কোনো গতি। কিন্তু দাদার মুখে শুনেছি সে কখনোই নয় অসতী। মনামি, তুমি জানো না ও আমার কি ক্ষতি করেছে? ক্ষতি বসন্ত দা, মনামি, তুমি শুধু আমাকে তোমার কাছে চির বসন্ত হয়ে থাকতে দাও প্লিজ। ওকে মাই সুইটহার্ট, তাহলে আমার বাকি যেটুকু আছে উজাড় করে নাও। বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই, বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই। এই কথা জেনে রেখো বলো না কোনো দিনই। হবে আমার চিরদিনই, বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই। আমি জানি কি কথা আছে মনে লুকোনো, সারাদিন করে দিন কাটানো। বলো না আমায় তুমি হবে আমার চিরদিন, বলো না আমায় তুমি হবে আমার তোমরা এখানে কেন? আমরা বসন্ত দা, তোমার সতী সাথী স্ত্রী যখন এসে গেছে তখন আমাকে দরকার কি? ওকে নিয়ে তুমি সুখে থাকো। তুমি এতদিন আমাকে সাদরে গ্রহণ করেছো, দয়া করে অনাদরে জানো একেবারে ত্যাগ করো না। বিশ্বাস করো আমি তুমি এখন ভাগ্যহীন দশরথ, শেষে দেখবে তোমার সিংহাসনও যাবে আর পঞ্চবটিও যাবে। সাবধান। ছি 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 ছি, তোরে এত অধঃপতন, এত নিচে নেমে গেছিস তুই? আমাকে জ্ঞান না দিয়ে বলো, আমি যাকে পাঠিয়েছিলাম তার হাতে টাকা দিয়েছো? না। কেন দেবো? কেন দেবে না জবাব দাও। তার আগে তুই আমাকে হিসাব দে। বিয়ের খরচ বাবদ যে বাড়তি টাকা তোর কাছে জমা ছিল সে টাকা তুই কি করেছিস? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। কারণ মনে রাখিস আমি তোর দাদা হেমন্ত চৌধুরী। ওইসব শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত আমি কাউকে চিনি না, আমার কেউ নেই। কি বললি তুই? কি বললি? কি লেখাপড়া শিখে তুই এত মানুষ হয়ে গেছিস? আমি জানতে চাই তুমি টাকা দেবে কিনা। দেব, নিশ্চয়ই দেব ভাই, কিন্তু তার আগেই শহর ছেড়ে তুই গ্রামে ফিরে চল। ও, সেই জন্য বুঝি দুশ্চরিত্রাকে সাথে করে নিয়ে এসেছো? বসন্ত, বৌমাকে তুই দুশ্চরিত্রা বলতে পার? কেন বলবো না? যে তার ভাসুরের সঙ্গে প্রেম করতে পারে তাকে দুশ্চরিত্রা না বলে বেশ্যা বলাই উচিত। না বর্দা না, ও অমানুষ হয়ে গেছে বলে আপনি তো আর অমানুষ হয়ে যাননি। আর তাছাড়া ও হাজার অপরাধী হলেও আপনার শাসনের হাতটা তো ওর উপরে উঠতে পারে না, কারণ আপনি যে ওর দাদা। একদিন হচ্ছে একদিন। আচ্ছা বসন্ত, হ্যাঁ রে, তুই কি আমার সেই ভাই যাকে নিজের হাতে খাইয়ে না দিলে খেত না, পাশে না শুলে যার চোখে ঘুম আসতো না? ওরে সেই ভাইয়ের মুখে এইরকম ঘৃণিত শব্দ শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? দিয়ে দিন দাদা, ওর যত টাকা দরকার দিয়ে দিন, অযথা অরণ্যের রোদন করে কোনো লাভ নেই। নে ভাই নে, এই ব্যাগের মধ্যে টাকা আছে, তুই যতটা দরকার তুই নিয়ে নে। দাও। এবার তোর কাছে আমার একটা অনুরোধ ভাই, বৌমাকে তুই ভুল বুঝে দূরে সরিয়ে দিস না। ওরে বড় আশা করে লক্ষ্মীকে মাথায় করে এনে নারায়ণ ভেবে তোর পাশে দাঁড় করিয়ে দিলাম, তাকে তুই অবজ্ঞা করে আসল ভুলে নকল তুলে নিস না ভাই। তোমার কোনো কথা আমার কর্ণ করে প্রবেশ করছে না। ওরে বসন্ত, বড় দাদা হয়ে আমি তোর পায়ে ধরে বলছি। আপনি কি করছেন? বড় ভাই হয়ে আপনি ছোট ভাইয়ের পায়ে ধরছেন? বলো কি বলবো বলো, আমার পাই তার উত্তর দেবে। উত্তর দে ভাই, আমার কথার উত্তর দে। পা উত্তর দিল
ভালো লাগাই ভালোবাসার একমাত্র কারণ। এবার তোমরা আসতে পারো। ও হ্যাঁ, যাওয়ার আগে একটা শুভ সংবাদ শুনে যাও। আগামী কয়েকদিনের মধ্যে ওই মোনামির সঙ্গে হবে আমার শুভ পরিণয়। সেদিনের স্বর্ণালী সন্ধ্যায় প্রীতিভোজের নেমন্তন্নটা পাঠিয়ে দেবো। আসবে কিন্তু। ভগবান, তুমি জেগে আছো না ঘুমিয়ে গেছো? একটা বাজ আমার মাথায় ফেলে দাও। অম্ফল, তুমি প্রচন্ড বেগ নিয়ে আমার বুকে দিয়ে আসো। আমি যে আর সহ্য করতে পারছি না। পালিয়ে চলো বৌমা। এই বিষাক্ত পরিবেশ ত্যাগ করে ঘরের লক্ষ্মী তুমি ঘরে ফিরে চলো। না বর্দা, তার হয় না। কেন হয় না বৌমা? বর্দা, আমি যে হারিয়ে পেয়েছিলাম, এবার পেয়ে হারিয়েছি, তাই ওকে ছেড়ে আমি কোথাও যাব না বর্দা। কিন্তু এখানে তুমি কার কাছে থাকবে বৌমা? কেন, আমার স্বামীর কাছে। বৌমা, বর্দা, নারায়ণ ছাড়া কি লক্ষ্মী থাকতে পারে? কিন্তু আপনি আমাকে আশীর্বাদ করুন বর্দা। সতী সাবিত্রী বেহুলার মন নিয়ে আমি যেন স্বামীর সেবায় ব্রতী হয়ে আপনার ছোট ভাইকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারি। বেশ, আমি তোমায় আশীর্বাদ করছি বৌমা। বর্দা, তোমার স্বপ্ন সার্থক হোক, বর্দা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। বর্দা, ফেরাও ফেরাও তোমার বিপদকামী স্বামীকে। আমি তোমাদের সাজানো বাগানের শূন্য দেবালয়ে চিরকাল শুধু অপেক্ষা করব। বর্দা, 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 বর্দা! আমি কি দেখলাম? নারী হয়ে আরেক নারীর সঙ্গে স্বামীর অশ্লীল মেলামেশা, অবৈধ ভালোবাসা দেখার আগে আমার আমার মৃত্যু হলো না কেন? বলুন, বলুন আপনারা, বলুন। ভালোবাসা গাছের ফল নয় দিদি, যে ইচ্ছেগুলো তাকে পেরে নেওয়া যায়। মানুষের হৃদয়ের আবেগ থেকে ভালোবাসা জন্ম নেয়। সেই ভালোবাসা কিন্তু মানুষের জীবনে একবার আসে শিশিরের শব্দের মতো চুপি চুপি। সে ভালোবাসা চোখে দেখা যায় না। কি বলছো দিদি? হ্যাঁ বোন, একজন নারীর হৃদয়ের সঙ্গে আর একজন পুরুষের হৃদয়ের সুর মিলে গেলেই তবেই তারা নিবিড়ভাবে কাছাকাছি আসে এবং একে অপরকে গভীরভাবে ভালোবাসে। ভালোবাসা পেতে গেলে তপস্যা করতে হয়, তপস্যা। তাই যদি হয়, তাহলে আমার উপাসী মনের প্রবাসী পুরুষকে ফিরিয়ে দাও। অধিকার চাইলে অধিকার পাওয়া যায় না, জোর করে ছিনিয়ে নিতে হয়। তোমার সাহায্য পেলে আমি নিশ্চয়ই পারবো। আমি আপনাকে সাহায্য করব, আপনি ভাবলেন কি করে? এক নারী আরেক নারী দুঃখ সহ্য করতে পারে না বলে। ওগো দেবী, আমি জানি আপনি স্বামীর বিরহে বিরহে বড় বিলি বুক নিয়ে আপনি স্বামীর জন্য সব হারাতে পারেন। আমি শুনতে পাচ্ছি আপনার সব হারানোর বাঁশি। তাহলে আমার উপাসী বুকটার দিকে চেয়ে দেখো। দেখছি। কি দেখছো? ব্যথা ভরা যন্ত্রণা আমার মুখে, প্রশান্তির কামনা আমার শরীরে, অজস্র পবিত্র খোল। তাহলে আর ভুল না করে আশার আলো জ্বালিয়ে রেখে শান্তির ছায়া নিবিড় করতে আমাকে এই কলকাতায় থাকতে দাও। থাকবে দিদি, তুমি থাকবে, আমি তোমাকে সাহায্য করব। বেশ, তবে তাই হবে বোন। আমার অবুঝ স্বামীকে আমি যদি তোমার সাহায্যে ফিরিয়ে নিয়ে যেতে পারি, তাহলে চিরদিন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো। কারণ কারণ মেয়েরা সব ভাগ সবাইকে দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কোনোদিন কাউকে দিতে পারে না, কোনোদিন না, কোনোদিন। স্টেন্স বসন্ত বইয়ের দুপোটা চোখে জল দেখে যেভাবে চেঞ্জ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারছি না যে তুই আমার বোন হয়ে নিজের মরণের ফটো নিজেই পাতলি। অ্যাক্টিং? ইয়েস, আজ অভিনয়ের মাধ্যমে ওকে এখানে রাখলেও কাল আবার অভিনয়ের মাধ্যমে ওকে এখান থেকে চলে যেতে বাধ্য করব। না, না মানে? উপযোজক হয়ে যখন শেষ হয়ে গেছে তখন ও আমার আন্ডারেই থাকবে। তুমি মনে ভুল সিদ্ধান্ত নিচ্ছ। মনোমে, বর্ষা তোমার আন্ডারে থাকলেও তার মঞ্চে থাকবে ওই বসন্ত দিকে। তাই তুমি আমার দাদা, শ্রদ্ধার পাত্র। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, মনের অ্যালবাম থেকে বর্ষার প্রতি ঈর্ষা তুমি ত্যাগ করো, নইলে পৃথিবীর সবাই তোমাকে সাপোর্ট করলেও তোমার বোনের মোনামি তোমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে। বাধা, বাধা। তুই কোনদিন পাবি না রে মোনামি। দাদা, ইয়েস, এখন তোকে আমার কাছে থাকতে হবে। নীরব। এত জ্বালা তবু বালা, অমর হই আরব তব প্রেমে মৃত্যুঞ্জয়ী আমি, ব্যথা বিষে নীলকণ্ঠ কবি। ছবু হয়ে গেল, গোলকধারায় ঘুরতে ঘুরতে জীবনটা আমার ছবু হয়ে গেল। সত্য মিথ্যার দোলাচলে আমি যেন আজ নিজেকে হারিয়ে ফেললাম। কিন্তু কেন এমন হলো?
কেন আমি বর্ষাকে সহ্য করতে পারছি না? কেন বর্ষার প্রতি দুর্ব্যবহারের যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে? কেন বর্ষা সতী লক্ষ্মী জেনেও আমি তাকে বারবার অসতী বলছি? পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না। সমস্ত ভাবনাগুলো যেন আমাকে একসঙ্গে তাড়া করে বেড়াচ্ছে। আমি ক্লান্ত, আমি বড় ক্লান্ত। এ কি হলো? কেন আমার জীবনে নিকশ কালো অন্ধকারে সে আমার জীবন আকাশটাকে ঢাকা দিয়ে দিল? আমি তো কোনো দোষে দোষী নই, তবে কেন আমার চরিত্র নিয়ে এমন বদনাম রটালো? বর্ষাকে সত্যি সত্যি বর্দাকে ভালোবাসে? যদি ভালোবাসে তাহলে সে ভালোবাসাটা কিসের? হ্যাঁ, আমি বর্দাকে ভালোবাসি, তবে সে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা, ছোট বোন হয়ে বর্দার প্রতি নম্রতার ভালোবাসা। তাই যদি হয় তাহলে ওকে আমি সহ্য করতে পারছি না। কেন 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 আমার স্বামী আমার মুখে কলঙ্কের কালি ছেটাতে চাইছে? ওহ, অপমান অপমান! এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে লজ্জায় ঘেন্নায় দেওয়ালে মাথা ঠুকে মাথাটাকে চৌচির করে ফেলি, তারপর চিৎকার করে বলি, আমরা মেয়েরা এ কোন সমাজে বাস করছি যে আমাদের মতো মেয়েদের জীবনে স্বামীরা নামিয়ে আনছে এগাদে মারণ্যক রাত? হ্যাঁ, আজ ওর মুখোমুখি দাঁড়িয়ে ওকে জিজ্ঞাসা করবো। আমি আজ ওর মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করব। হ্যাঁ, আজ এখনই এই মুহূর্তে। সকাল থেকে কিছু খাওনি, খাবে? চলো। তুমি কি করে ভাবলে যে আমি তোমার হাতে খাবো? কেন খাবে না? আমি তোমার বউ। তুমি আমার কেউ নও। কেউ? কি বললে? ঠিকই বলেছি, আমার মনে তুমি জায়গা ফেলতে পারবে না। এ মনে তোমার জায়গা নেই। আমি জায়গা করে নেব, তাই তোমার মনে উসর মাটিতে উর্বর করে তুলবো আমার সেবার জল সিঞ্চন করে। অঝোর ছোড়া বৃষ্টিতে মাটি গলে যায় কিন্তু লোহা গলে না। পুরাণ কিন্তু মিথ্যা কথা বলে না। লোহার তৈরি দুর্ভেদ্য বাসর ঘরেই লক্ষিন্দরকে মরতে হয়েছে। মরতে তো হবেই, কারণ সেই বাসর ঘরে বিশ্বকর্মা তৈরি করা গোপন ছিদ্র ছিল, আর সেই ছিদ্র দিয়ে প্রবেশ করেই তো লক্ষিন্দরকে দংশন করেছিল বিশ্বধরী কাল লাগেনি। আমি বিশ্বধরী কাল লাগেনি, কামনা বাসনার ছবল মেরে তুমি আমাকে শেষ করে দিতে চাও। আমি যদি কাল না শুনি তাহলে বলো মন আমি তোমার কে? কি পাও তুমি ওর কাছে? ওর কাছে অনেক কিছু পাই, ও আমার কাছে কল্পতরু, চাইলে ওর কাছে সবকিছু পাই। আমার কাছে আমার অস্তিত্ব কি? রঙ্গিনী রঙ্গিনী রঙ্গিনী। না, আমি রঙ্গিনী নই, আমি পূজারিনী। পূজারিনী হয়ে আমার জীবনে গ্রীষ্মের উত্তাপ ছড়িয়ে তুই পুড়িয়ে দিয়েছ আমার জীবনের বসন্ত। কমা, সেমিকোলন নয়। তোমার এমন আমি প্রেম পর্বে আমি পূর্ণচ্ছেদ টেনে দেবো। সেই কুহকিনীর সামনে তুলে ধরবো একটা বড় জিজ্ঞাসা চিহ্ন, আর সেও তোমার সামনে তুলে ধরবে ছোট্ট একটা বিস্ময় সূচক চিহ্ন। সেই শয়তানি ভরা জীবনটাকে আমি ছিন্ন ভিন্ন করে দেবো। সে যেমন আমার জীবন প্রভাতে এনে দিয়েছে অকাল মধ্যাহ্ন, আমিও তেমনি তার জীবনে নিয়ে আসবো এক বৃষ্টি ঝরা সায়ান। বৃষ্টি ঝরা সায়ান তুমি আনতে চাইলেও আমি মনামের জীবন এনে দেবো নিশ্চয়ই একটা সকাল। কিন্তু ভেতরে তেতো উপরে লাল। কি বলে? তোমার প্রেমিকা আমার কাছে পরন্ত বিকাশ। খবরদার, খবরদার শয়তানি, মনামের সম্পর্কে কোনো কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। শেষ পর্যন্ত বলে যে ভদ্রলোকটিকে বেছে নিয়েছো, সেই তোমার একান্ত হিতৈষী মলয়বাবুর একটা প্রবন্ধ শুনতে তুমি রাজি হও? ওটাও না, মলয়কে আমি চিনি জানি। এটা বোধহয় তুমি জানো না যে ভদ্রলোক মোটেও ভদ্র নয়, সে একজন নাম করা অভদ্র। রয়্যাল মেডিসিন কোম্পানির জেনারেল ম্যানেজার বলে উনি যে পরিচয় দেন, তুমি কি জানো সেটা তার আসল পরিচয় নয়? তাহলে এটা ওকে মিথ্যে বলবে যে ভদ্রলোক তোমার অবর্তমানে আমার দিকে কোন ইঙ্গিত করে, অথচ মুখে বলে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। এই মলয়, তুই নাকি ওকে বন্ধু পত্নী, বন্ধু স্থানীয় বলে সম্মান জানিয়েছিলাম। মলয়, সত্যি কথা বলতে কি বসন্ত, জীবনে আমি বহু মেয়ের সংস্পর্শে এসেছি, খুব অন্তরঙ্গ ভাবে মিশেছি, কিন্তু বলতে দ্বিধা নেই বৌদির মতো মেয়ে আমি একজনও দেখিনি। সবচেয়ে বড় কথা ওনার ব্যবহার আমাকে বড় মুগ্ধ করেছে। মলয়, আমার এই উচ্চ প্রশংসায় বৌদি মনে হয় একটু বিরক্ত প্রকাশ করছেন। হ্যাঁ, কুরবানি কথা কোন বাড়ির মেয়ে আর কোথায় এসে পড়েছে। কি বলতে চাইছিস তুই? আসলে ব্যাপারটা কি জানিস তো, বৌদির এখানকার পরিবেশ ঠিক পছন্দ হচ্ছে না। তুই ভাই কাজ কর, বৌদিকে নিয়ে গ্রামের বাড়িতে চলে। ইম্পসিবল, গ্রামে আমি আর ফিরে যাবো না। এই বসন্ত, এটা কিন্তু তোর জিদের কথা। তুই একটু চিন্তা ভাবনা করে দেখ, তোর দাদাকে বৌদি ভক্তি শ্রদ্ধা করে, এমনকি ভালোবাসে। তার জন্য বৌদির মন খারাপ হতেই পারে। কি বৌদি, হতেও তো পারে। কি হলো, কথা বলছো না কেন? বৌদি একটু কম কথা বলেন, তার উপর ভীষণ লাজুক। এই দেখ 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 দেখ, আমার কথা শুনে মুখটা কেমন ঘুরিয়ে রেখেছে। মলয়, যাচ্ছি কথা, মানে তোর ড্রাগ লাইসেন্সের ব্যাপারে মিস্টার তালুকদার আমাকে ফোন করেছিল। ও তাই নাকি? তা কি বলেছেন উনি? পেপার সব রেডি, তবে আরো 50,000 টাকা লাগবে। আরো 50,000 টাকা? আর তাতে কি হয়েছে? এই সামান্য কটা টাকার জন্য তুই ঘাবড়ে যাচ্ছিস কেন? টাকাটা না হয় আমি দিয়ে দিচ্ছি, পরে শোধ করে দিবি। মলয়, তুই এত মহৎ। আরে মহৎ কি অসৎ সেটা পরে হবে, তুই হচ্ছিস আমার বন্ধু, বিশেষ বন্ধু, তাই তোর কথা চিন্তা করে। সত্যি মলয়, তোর তুলনা তুই নিজেই। ও হ্যাঁ, যে জন্য আমার তোর কাছে আসা। হ্যাঁ বল বল বল।
আমাদের কোম্পানিতে একজন মহিলা কর্মীর বিশেষ প্রয়োজন। আচ্ছা। আর কোম্পানির ক্যান্ডিডেট চুজ করার দায়িত্বটা কিন্তু আমার উপর দিয়েছে। ও আচ্ছা। আর আমি তো বৌদির নাম সিলেকশন করেই রেখেছি। আপনি তো আপনার বোনের জন্য একটা কাজ ঠিক করে দিতে পারেন। হাসালেন বৌদি, হাসালেন। কথা কি জানেন, সব যদি আমি নিজের জন্য করলাম তাহলে পরের জন্য করলাম কি? চলি বন্ধু, আসি বলি, প্রয়োজনে আবার আসবো। বলো তুই তোরা যে যা বলিস ভাই আমার সোনার মনি চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার মনি চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। কি এর পরে বলবো বড় খারাপ লোক? ও শুধু খারাপ লোক নয়, ও একটা বাজে নোংরা লোক। তোমার নিজের চরিত্র খারাপ বলে তুমি সব লোককে খারাপ দেখছো। একদিন দেখবে তোমার চরিত্র পাঁপড়ের মতো ভেজে ভেজে বাজারে বিক্রি হবে। এটা তো সামান্য ব্যাপার। যে দেশে নেতা মন্ত্রীরা ভারত মাতার মান ইজ্জত বেচে টাকার পাহাড় গড়ে, সে দেশের মেয়েদের মান ইজ্জতকে ভয় করে কি লাভ? বলছি, এতদিন মাথা নিচু করে তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, এবার সত্যিকারের মান ইজ্জত আছে কিনা সেটাই ভুলে গেছি। তাই মাঝে মাঝে একটু বেইজ্জত হওয়ার কথা ভাব। নিশ্চয়ই, কারণ মার না খেলে তো আর কাউকে পাল্টা মার দেওয়ার মতো মনে জোর পায় না। এই শয়তানি মলয়কে তুই চিনিস না? চিনি চিনি চিনি, খুব ভালো করে চিনি। কারণ তোমার মতো লোক যাকে মান্যি করে তার যাত্রা চিনতে আমার অসুবিধা হয় না। কারণ মানুষ বাড়ি পাহারা দেওয়ার জন্য বাঘ সিংহ পোষে না, ওদের মতো কুত্তা পুষে। কুত্তা আশা করে মাটির পুতুল নয়, সে প্রতিবাদের আগুন। সেই আগুন এতদিন ঢিক ঢিক করে জ্বলছিল, আর তাকে যদি সত্যি জ্বলতে হয় তাহলে সেই আগুনে তোমার মতো তোমার বন্ধু মলয় চক্রবর্তী জ্বলে পড়ে মরতে। তার আগে তোকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। কি অন্যায় করেছি আমি? সেই কৈফিয়তে আমি বাধ্য নই। হ্যাঁ বাধ্য, কারণ আমি যেচে আসিনি। তুমি সব দেখে শুনে পছন্দ করে আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছো। থেকে তোমার সব অন্যায় আমি হাসি মুখে মেনে নিয়েছি। তবু কেন কেন আমার দেহ মনটাকে নিয়ে এইভাবে পিষে পিষে মারছো বলতে পারো? তোমাকে নির্যাতন করতে আমার ভালো লাগে বলে? তোমার চোখের জল দেখলে আমার মনটা খুশিতে ভরে ওঠে। আর যতদিন বাঁচবে ততদিন এই অত্যাচার তোমাকে সহ্য করতে হবে। এদের সহ্যের একটা সীমা আছে। তুমি তাদের চোখের জল দেখেছো, কিন্তু সে চোখে আগুন দেখোনি। ঝর্ণা দেখেছো, কিন্তু প্রতিবাদের ঝর্ণা দেখোনি। আর সে কোনো ওস্তাদের ঢল নয় যে যার খুশি মতো বল তুলবে। তাই তোমাকে শেষবারের মতো অনুরোধ করে বলছি, যে লোহাতে সেতার তৈরি হয়, সেই লোহাতেই তলোয়ার তৈরি হয়। তাই বর্ষার জীবনটা যদি শুনে বাঁধতে চাও তাহলে সেতার ঝংকারে তোমার জলসাঘর ভরিয়ে দেবে। কিন্তু অসুরের হুঙ্কার নিয়ে দেখা দিলে সে বর্ষা কিন্তু হয়ে উঠবে একটা খাপ খোলা তলোয়ার। আরে তলোয়ার কি করে ভাঙতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। হারামজাদি শয়তানি, যে হাতে তোকে আমি সিঁদুর পড়েছিলাম আর সেই হাতে আমি তো সেতের সিঁদুর মুছে দেব। এত সাহস তোমার? আমার এই সিঁদুর সিঁদুর আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। এই সিঁদুরে যে হাত ছোঁবে সে নিজের স্বামী হলেও তার হাত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এসো দেখি কত সাহস তোমার। শয়তানি, তোমার সাহসের পরীক্ষা নিচ্ছিস? তুই আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছিস। এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা আমি করতে পারি না। তাহলে দেখ, আজ সিঁদুর মোছার আগে আমি তোর ঘুমটা খুলে দিলাম। তুমি আমার মাথার ঘুমটা খুলে দিলে? শুধু ঘুমটা নয়, আজ আমার এই দুহাত দিয়ে আমি তোকে তুলে আছাড় মারবো। কাকে তুই আছাড় মারবি? ওরে মাটির প্রতিমাকে আছাড় মারলে প্রতিমা যে ভেঙে গুড়িয়ে যাবে। এতই যখন দরদ তাহলে ওকে নিয়ে তুই ঘর কর। বসন্ত, ছি 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 ছি, তুই এত নোংরা হয়ে গেছিস। ওরে যে দেবীকে আমি শ্রদ্ধার আসনে বসিয়ে পূজা করি তার সম্বন্ধে তুই আমাকে এই বসন্ত, তুই আমাকে এত বড় কথা বলতে? বলবো, হাজারবার বলবো, ও একটা বেশ্যা বেশ্যা বেশ্যা। বসন্ত যে তার ভাসুরের সঙ্গে প্রেম করতে পারে, তোর সঙ্গে প্রেম করতে তার কোনো অসুবিধা হবে না, কোনো দিনও না। ঈশ্বর, তুমি জেগে আছো না ঘুমিয়ে গেছো? বসন্তর মুখ থেকে কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? আমার মৃত্যু হলো না কেন? নেই নেই শরৎ ভাই, ঈশ্বর নেই। সে একটা কল্পনার প্রতীক মাত্র। সে মিথ্যা মিথ্যা মিথ্যা। ভাই পুরোনো দিনটা আজ আর নেই ভাই। সমাজ এখন মেয়েদের মাথায় বসাতে বাধ্য হচ্ছে। তাই তো এই সময় আমাদের শিক্ষা সভ্যতার শ্মশান ঘাটে দাঁড়িয়ে নবজীবনের গান গাইতে হবে। আর তা যদি না পারি তাহলে ভাববো আমরা মেয়েরা মেয়ে হয়েও মানুষ নই। বাংলা মা আমাদের মাটি দেয়নি, জল দেয়নি, অন্ন দেয়নি, দেয়নি কোনো শিক্ষা। মাতন জ্ঞানী লক্ষ্মী ভাই ফুলন দেবীর রক্তের কণা মাত্র আমাদের শরীরে নেই। তুমি চুপ করো দিদি ভাই, তুমি চুপ করো। আজ আমি চুপ করবো না, বরং চিৎকার করে বলবো, বিবাহিত স্ত্রী হলেও কোনো নারী কোনোদিনই তার স্বামীর পৈতৃক সম্পত্তি
নয় যে তাকে ইচ্ছে মতো ভোগ করা বা বিলিয়ে দেওয়া যায়। দিদি ভাই তুমি, আমি মহাভারতের পাঞ্চালী নয় যে পঞ্চ স্বামীকে বরণ করে প্রকাশ্য রাজসভায় লজ্জাহীনা হব। লজ্জাহীনা কেন হবে দিদি? শ্রীকৃষ্ণ আছেন, তিনি তোমাকে রক্ষা করবেন। কিন্তু আমি যে আর পাচ্ছি না ভাই, আমি তো রক্তে মাংসে গড়া মানুষ। মানুষ নও দিদি, তুমি মানুষ নও, তুমি যে যুগের সাক্ষাৎ দেবী সতী সাবিত্রী বেহুলা দেশের বধূ। তুমি মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সতী বেহুলা যদি স্বর্গে যেতে পারেন, তাহলে তুমি কেন পারবে না তোমার অবুজ স্বামীকে সবুজ করে তুলতে? কিন্তু আমি যে নিরুপায় ভাই, কর্তব্যের কঠিন শেকলে আমার হাত পা দুটোই বাঁধা। আমার বোধহয় কিছু করার নেই, আর বলারও নেই। আছে আছে দিদি আছে, চোখের জল মুছে ইস্পাত কঠিন মন্ডে নিজেকে তৈরি করে বসন্তকে বুঝিয়ে দাও। মলয় চক্রবর্তীর মনামির মতো তার জীবনে তুমি আলে আর আলো নও, অগ্নিনারায়ণ সাক্ষী করা সাত পাকে বাঁধা স্ত্রী। কথাটা চন্দ্র সূর্যের মতো সত্যি রে মা। দেখি মামা বাবু আপনি এখানে? এসে গেলাম মা, এসে গেলাম। অনেকদিন তো তোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। তাছাড়া তোর মায়ের কাছে শুনলাম তুই নাকি জামাই বাবাজির সঙ্গে কলকাতায় বেড়াতে এসেছিস, তাই ভাবলাম যাই ভাগ্নিটার বাসা থেকে একটু ঘুরে আসি, দেখা হবে, কথা হবে এবং গোটা কলকাতাটা বাবাজিকে যেন চেনা চেনা মনে হচ্ছে একটু একটু। আপনি আমাকে একটু একটু চিনলেও আমি কিন্তু আপনাকে অনেক বেশি বেশি করে চিনি। ভালো গুণ আছে বলেই তো লোক আমাকে চেনে। যাক সেসব কথা। ও মামনি, মামনি শুনলাম জামাই বাবাজি নাকি তোকে নজরে দেখে, এমনকি মারধর পর্যন্ত। কে বলেছে আপনাকে? না মানে আসার সময় ওই চায়ের দোকানটা বসে একটুখানি চা খাচ্ছিলাম, ওখানকার লোকেরা বলাবলি করছিল। বল তোমার কথাটা সত্যি কিনা? না, এ সম্পূর্ণ মিথ্যা কথা। বাবা মিথ্যে হলেই ভালো, মিথ্যে হলেই ভালো, না হলে ওর নামে আমি বধূ নির্যাতনের কেস করে ওর বাবার নামটাকে ভুলিয়ে দেবো। তাকে আপনি কি বলছেন? আমাকে তো চেনে না, আমি গিরিধারী মানুষ, যে এক হাতে বেচি আর এক হাতে কিনি। আমার ভাগ্নিকে কিনা শাসন করবে। মামা বাবু গো, আর কেউ আপনাকে না চিনলেও আমি আপনাকে ভালো করে চিনি। ভাগ্নি, তাই আমার সামনে আমার স্বামীর বিরুদ্ধে কেউ বিরুদ্ধাচরণ করুক, সেটা আমি কিছুতেই মেনে নেব না। বলিস না, বলিস না, বলিস না, বলিস না। তোর চিন্তায় রাত্রে আমার চোখে আপনি কোনো চিন্তা করবেন না মামা বাবু, এটা আমাদের পারিবারিক ব্যাপার। এ ব্যাপারে তৃতীয় জন কেউ নাক গলাক, সেটা আমি কিছুতেই বরদাস্ত করব না। মামা গো, আমি যে স্রোতের শ্যাওলা, স্রোতের টানেই আমাকে ভেসে যেতে হয়, তাই শত চেষ্টাতেও সুখের খড়কুটো বোধ হয় আমার নাগালের মধ্যে কোনোদিন আসবে না। আমার ভাগ্নির কি কষ্ট, কি দুঃখ গো, চোখ দিয়ে আমার কান্না বেরিয়ে আসতে চাইছে। নকল কান্না থামিয়ে আসল কান্না কানুন মামা বাবু, তাহলে তো মেয়েটা মনে একটু সান্ত্বনা পাবে। না হলে আসল নকলের ঠেলা ঠেলিতে চোরাবালি স্রোতে ভেসে যাবে ওর জীবনের খেলা ঘর। মামা বাবু, ওর জীবনের খেলা ঘর। মামা বাবু, কালের চক্রে স্বামী কাঙালিনী বধূ আজ দিশেহারা। যদি পারেন ওর অশান্ত মনে আপনার সান্ত্বনার পলের দিয়ে ওকে শান্ত করুন, নইলে নেবল ব্যথায় অকালে ডুবে যাবে ওর জীবনের রক্তিম সূর্য। মামা বাবু, রক্তিম সূর্য ডুববে, আর ডুববে বলেই তো পূব আকাশ রাঙিয়ে প্রভাতী লগ্নে সূর্যদেব উদয় হয় রে। আচ্ছা, আপনারা গিরগিটি দেখেছেন? গিরগিটি, গিরগিটি আমি হলাম সেই গিরগিটি। যখন যে গাছের ডালে বসি সেই গাছের পাতার রং হয়ে যায়। শিকারীরা কিন্তু আমাকে ধরবার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না, পারে না। কারণ না, বিলম্বের নাহি প্রয়োজন। আসার সময় দেখে এলাম জামাই বাবাজি একা একা বাগানে পায়চারি করছে। যাই এবার ওর কাটা গায়ে একটু লবণ ছিটিয়ে দিই। কৃষ্ণ सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। बात पुरानी है
कहानी है। अब सोचूं याद नहीं है, अब सोचूं नहीं भूले वो सावन की झूले। रुद आए रुद जाए देकर झूठा एक दिलासा, फिर भी मेरा मन मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। বাবা জীবন কে? কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ। বাবু আপনি হঠাৎ? না মানে একটা বিশেষ ব্যাপারে তোমাকে সতর্ক করার জন্য হ্যাঁ, এসেছিলাম। বলুন, বলুন, বলুন। মানে পরিস্থিতি খুব খারাপ জানো বাবাজি, তাই তোমাকে বলতে যেন মানে কেমন কেমন লাগছে। কেন, আপনাকে কেউ কিছু বলেছে? না না বাবাজি, আমাকে বলেনি গো, আমাকে বলেনি, বলেছে তো তোমাকে। আমাকে বলেছে? হ্যাঁ বাপদল, তুমি তোমার দাদার কুব্যবহারে গ্রাম ছেড়ে চলে আসার পর তোমার দাদা তোমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির সেটেলমেন্ট অফিসে গিয়ে কেজিওকে দিয়ে নিজের নামে রেকর্ড করিয়ে নিয়ে। দাদা সমস্ত সম্পত্তি তার নামে রেকর্ড করে নিয়েছে? বাবা গো বাবা, শুধু কি তাই, আরো তোমাদের ব্যাংকে যে জমানো টাকাগুলো ছিল সব তোমার দাদা তোমাদের বাড়ির ওই কাজের বিধবা মেয়েটার নামে জমা করে ফেলে। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, তবে কি আমি মিথ্যে বলছি? এই তো দিন দুয়েক আগে তোমার দাদার সঙ্গে আমার দেখা হলো। দেখা হতেই সে আমাকে বলল সে নাকি ওই কাজের মেয়েটাকে বিয়ে করে সুখে সংসার পাততে চায়। এত দূর? তুমি নিশ্চয়ই সবের কিছু জানো না। জানি না বলে তো আপনার কাছ থেকে শুনে আমি অবাক হলাম। হ্যাঁ, এর উপযুক্ত জবাব আমি দেব। জবাব দাও। আমি আমার প্রাপ্য অংশ বুঝে নিতে চাই, ছলে বলে কৌশলে, দরকার হলে গায়ের জোরে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, পাখা গজালেই তো পিঁপড়ে মরে। আমি ঠিক কথা বলছি? হ্যাঁ, আমার দাদার পাখা গজি, পাখা গজি, আর ওই পাখা দুটো আমি সেটা ফেলতে হবে। শোনো, কাবু হয়েও না। আগামীকাল সকালে তুমি তোমার দাদার সামনে গিয়ে মাথা উঁচু করে বুক চিতে দাঁড়িয়ে বলো তোমার প্রাপ্য অংশ বুঝে নিতে। দরকার হলে গায়ের জোর দেখাতে ভয় করো। রাইট, আপনি ঠিক কথা বলেছেন। একদম। আমি কালও বাড়িতে যাব। কাল যাও, কিন্তু আপনি আমার সঙ্গে যাবেন। এই দেখো দেখি বাবাজি, আমি আবার কেন মিছি মিছি এর মধ্যে মাথা গলাবো? না বাবাজি, আমি গলাতে পারবো না। বুঝতে পারছেন না, ওই বিশ্ব সম্পত্তির কাগজপত্রের ব্যাপারে আমি কিছু বুঝি না। ও আচ্ছা। তাই আমার দাদাকে গাধা বানাতে হলে হ্যাঁ, আপনার মতো বুদ্ধিজীবী মানুষের বিশেষ প্রয়োজন। বাবাজি সত্যি তুমি আমার আপনজন। না, আপনি চাইলে আপনাকে পারিশ্রমিক দেবো। ছি ছি ছি, দেখো গো কাণ্ড, দেখো গো কাণ্ড। আর তুমি আমার ভাগ্নি যাবে, আমি নেবো তোমার কাছ থেকে পারিশ্রমিক? না বাবাজি, আমি নিতে পারবো না, আমি নিতে পারবো না, আমি নিতে পারবো না। দরকার হলে আমি না হয় তোমার শ্বশুরের কাছে একবার যাবো। শ্বশুরের কাছে? হ্যাঁ বাধ্য। এক্ষেত্রে তোমার শ্বশুরকে বিশেষ প্রয়োজন, কারণ এটা আইনের কাজ। আইন দেখে তোমার দাদা যাতে তোমাকে ফাঁকি দিতে না পারে সে ব্যবস্থা তো আমাকেই করতে হবে। আপনি আমার জন্য এত গভীর চিন্তা করেন? বাবা গো, চিন্তা করি বলেই তো আমার ভাগ্নি আর তোমার দাদা আমাকে দু চোখে দেখতে পারে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু সপাচক টাকা দাও। টাকা? হ্যাঁ, মানে ওই কাগজপত্রের ব্যাপারে লাগবে, যদি আছে দাও। হ্যাঁ, ও আচ্ছা, দাও 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 দাও। ঠিক আছে। দেখো বাবাজি, এসব ব্যাপারে আমার ভাগ্নি আর তোমার দাদা যেন জানতে না পারে। চলি বাবাজি, চলি। মানে বিলম্ব করলে আবার বাসটা ফেল করবো। চলি চলি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। যাক, এবার আমি নিশ্চিন্ত। দাদার কাছ থেকে সম্পত্তি আদায়ের ব্যাপারে আমার আর কোনো বাধা রইল না। কিন্তু মলয় বলেছিল ড্রাগ লাইসেন্সের ব্যাপারে আরো 50,000 টাকা লাগবে। ঠিক আছে, আগে সম্পত্তিটা আদায় করি, তারপর আমার গলার হাতটা গড়ে দেবে, এই তো? তুমি বিশ্বাস করো না, আমি সেই জন্য তো আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করছি। সত্যি বলছো? আই এম শিওর। তাহলে বলো, এবার আমি তোমার জন্য কি করতে পারি? আজকে রাতে তুমি আমার বেড পার্টনার হয়ে থাকবে। নতুন কথা কি আছে? তাহলে তুমি সবসময় আমাকে অ্যাভয়েড করে নিজেকে গুটিয়ে রাখো কেন? হ্যাঁ, রাখি। কেন জানো? কেন? তোমাকে একান্তভাবে কাছে পড়াশি। আমি যখন মনের দরজা খুলে তোমার কাছে ছুটে আসি, তখন দেখি তুমি হুঁশকে আর চুলা নেশায় বোধ হয়ে বিছানায় পড়ে আছো। আমি যখন উত্তেজনায় তোমার উপরে আছড়ে পড়ি, নেশা কেটে গিয়ে আমি বালিশ আঁকড়ে শুয়ে আছি আর তুমি পালিয়েছো। এর জন্য তুমি তো দায়ী। আমি জানতে চাই তোমাকে পাবো কিনা। অবশ্যই
পাবে। তবে তবে তুমি বিবাহিত, তোমার সঙ্গে মেলামেশা করি এটা তুমি চাইলেও তোমার ওয়াইফটা চায় না। না চাইলেও ওর কিছু করার নেই, কারণ তোমার প্রতিদ্বন্দ্বী গাইয়া মেয়ে বর্ষাকে প্রয়োজন হলে আমি পৃথিবী থেকে আউট করে দেবো, আউট। আর ইউ আন্ডারস্ট্যান্ড? ইট ইজ মাই ফাইনাল ডিসিশন। আমার জন্য বসন্ত দাদা নিজের স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়, কিন্তু সে জানে না যে মন আমি এত বোকা মেয়ে নয়। কারণ আমি জানি পরনারীর জন্য যে নিজের স্ত্রীকে খুন করতে পারে সে একদিন পরনারীকেও খুন করতে পারে। তাই আমি চাই ওকে নিয়ে প্রেম প্রেম খেলা খেলতে। সাহেব গাড়িতে অপেক্ষা করছে। কোন সাহেব? মিস্টার আগরওয়াল। দাদার কি নির্দেশ? আজ রাতে তোমাকে সঙ্গম হোটেলে পাঠাবো। না নেভার, কোনো পার্টিতে অ্যাটেন্ড করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি সাহেবকে কি বলবো? তাকে বলে দিও শরীরটাই মেয়েদের একমাত্র সম্পদ। যুগ যুগ ধরে পুরুষেরা তাদের মন, মেধা কিংবা নারীত্বের কোনো দাম দেয়নি, শুধু লোভের চোখ দিয়ে চিনতে শিখেছে। সেই লোভনীয় শরীর কখনো লুটের বাতাসা নয়। ঠিক বলেছেন বৌদি। আরো জানিয়ে দিও তাদের শরীরের মিষ্টি স্বাদটা হয়তো সোনপাপড়ির চেয়ে কম, কিন্তু ঝাঁসটা পেঁয়াজের চেয়ে অনেক বেশি। বাবা বাবা, এই কথাতে আমরা ভীষণ খুশি। তাই এবার আমরা মেয়েরা সবাই বাঁচার মতো বাঁচবো। একই কথা আজ তোমার মুখে শুনলাম বৌদি। এই যে অসুর নিধনের পূর্বাভাস, বৌদি এইবার ঝটপট বলো তোমাদের জামাই বাবু কোথায়? মদের নেশায় ফ্লড হয়ে পড়ে আছে। মলয় চক্রবর্তী মিস্টার আগরওয়ালের সঙ্গে চুক্তি করেছে আজ রাতে তোমাকে তার গাড়িতে তুলে দেবে। এত সাহস! সেই জন্য বুঝে ওকে মদ খেয়ে বেহুশ করে দিয়েছে। এই ভিকি তার সাহসকে সম্বল করে দাঁড়িয়ে থাকবে বসন্ত বাবু স্ত্রী বর্ষা দেবের বিপদের দরজা। আর দেরি নয় বৌদি, এগিয়ে চলো। জীবনে আমি অনেক খারাপ কাজ করেছি, এইবার রাগ এসেছে, কর্তব্যের দুন্দুবি বেজে উঠেছে। তাই হারার আগে জীবন মরণ খেলা আমাকে খেলতেই হবে। তোমরা তৈরি হও, বুকে বাঁধা অটুট সাহস, কর্তব্যের জিকির ভুলে এক বিপন্ন নারীর সম্মান রক্ষা করো। আমি আমার বড় মায়ের দিব্যি করে বলছি বৌদি, মেয়ে হয়ে আর এক মেয়ের স্বীকৃতি দেওয়ার আগে আমার যেন মৃত্যু হয়। আমিও হাতে হাত রেখে শপথ করছি এই ভিকি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেবে না। তাহলে চলো আমরা এগিয়ে যাই। যারা আমার স্বামীকে ভুল বুঝিয়ে আমার মাথা থেকে ঘন্টা খুলে দিয়েছে, যারা আমার সম্মান নিয়ে ছিঁড়ে বেরিয়ে খেলেছে, সেই শয়তানদের মুখোশ খুলে দিতে আজ থেকে আমি হলাম ঘন্টা খোলা বিদ্রোহিণী মধু। আরে বড় খোকা, কি ব্যাপার বলতো? কদিন ধরে আমি লক্ষ্য করছি তো শরীরটা ভালো নেই, সবসময় মনমরা হয়ে আছিস। কি এত ভাবিস বলতো? প্রতিবেশীদের কাছে আমি যার মুখ দেখাতে পারছি না পিসিমা, সবাই আমাকে দেখে কেমন যেন মুখ টিপে টিপে হাসছে। হাসছে তা ভুল করে হাসছে বাবা। ভগবানের দয়ায় একদিন না একদিন সুদিন আসবে, আর সেদিন তাদের ওই হাসি বাসি কবে কবে সেদিন আসবে পিসিমা? আসবে বাবা, আসবে, নিশ্চয়ই আসবে। তার জন্য ধৈর্য ধরতে হবে। চল বাবা চল, কিছু খেয়ে নিবি। খেতে যে আমার কিছু ইচ্ছে করছে না পিসিমা। আমি না খেলে তুই কদিন বাঁচবি? বাঁচতে আমি চাই না পিসিমা, আমি মরতে চাই। চুপ কর হতভাগা ছেলে। কি আছে আমার, কি বা আছে আমার, কার জন্যই বা আমি বাঁচবো তুমি বলতে পারো পিসিমা? কেন তুই আজেবাজে চিন্তা করছিস? পিসিমা কেন তুই কাঁদছিস? কাঁদো কাঁদো পিসিমা কাঁদো। হেমন্ত চৌধুরীর দুর্ভাগ্যের জন্য তুমিও অঝোর ঝরে কাঁদো। তবু যদি বুকের জমাট বাঁধা ব্যথাটা একটু হালকা হয়, একটু তোর মুখ দিয়ে রক্ত উঠছে। উঠবেই তো, উঠবেই তো। এই যে বেঈমানি রক্ত, এই যে ঠকবাজের রক্ত, ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের বঞ্চনা। তোর মুখ দিয়ে যে আলো রক্ত উঠছে। আলো, এক টুকরো আলো সন্ধান আমাকে দিতে পারো পিসিমা? যে আলোয় হেমন্ত চৌধুরীর জীবনে একটু ভালো আসে। তাও না, তাও না পিসিমা, তাও না, আমাকে এক টুকরো আলোর সন্ধান দাও না। এই দেখ ঈশ্বর, এই হতভাগ্য ছেলেটার এমন দুর্দশা তুমি আমাকে কেন দেখালে ঠাকুর? ও আমার নিজের সন্তান না হলেও ও তো আমার সন্তানের মতো। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কে নিয়ে বাঁচবো? কে আমাকে দেখবে? না, যাই দেখি ছেলেটাকে কিছু খাওয়াতে পারি কিনা দেখি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধারী যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। হঠাৎ আপনি এখানে কি মনে মানে করে? তোর সঙ্গে নিরালায় দুটো কথা বলবো বলেই আমি এসেছি তার রে। মানে কি বলতে চাইছেন না মানে আপনি? সত্যি তোকে দেখলেন আমার বড় কষ্ট হয়েছে। কিবা এমন বয়স হয়েছে বলতো তোর? এই বয়সে তুই স্বামীর সোহাগ থেকে বঞ্চিত আয়। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার কিন্তু অনেক কাজ আছে। পাশে একটু বস না রে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি। গন্ডগোল করিস না, গন্ডগোল করিস না। আরে গন্ডগোল করিস না, বিষয় সম্পত্তি যা আছে সব আমি তোর নামে লিখে দেব। এসব কথা শোনো আমার মহাপ্রাণ। ছেড়ে দিন, না আমাকে ছেড়ে দিন। রাধিকা তো কৃষ্ণের মামি মা ছিলেন। কৃষ্ণ কৃষ্ণ। হেমন্তকে
দাদা! দিদিমণি, আপনি এসেছেন। দেখুন, আপনার দাদা, যিনি আমার বাবার বয়সী, তিনি আমাকে দীক্ষা দিচ্ছিলাম, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা। শিক্ষা সভ্যতা বলতে আপনার এতটুকু জ্ঞান নেই। নিজে অপরাধ করে কৃষ্ণের ঘরে দোষ চাপাতে চাইছে। লজ্জা করে না আপনার? তোর লজ্জা করে না? একজন ভক্ত মানুষের নামে মিথ্যে বদনাম দিতে চরিত্রের বড়াই করছিস, তাই না? দিদিমণি, বলছি বুঝতে পারছিস না? প্রতিশ্রুতির কথা ভুলে, টাকার কথা ভুলে, শপথের কথা ভুলে কেন কেন তুই হেমন্তকে নিয়ে এখানে পড়ে রয়েছিস? এত বয়স হলো তুই এত প্রেমের জ্বালা। মালা পরিয়ে দেবো রে শয়তানি, তোদের দুটোকে ধরে নিয়ে গিয়ে গণবিবাহের আসরে মালা পরিয়ে। আপনি চুপ করুন। আপনার মতো ভণ্ডের মুখে কথা মানায় না। এই চরিত্রহীনা দিদিমণি, বল কেন তুই তোর প্রেমের নাগরকে জানিয়ে দিয়েছিস তুই বর্ষার মা আর আমি কেউ না? দিদিমণি, বিশ্বাস করুন, একথা আমি কোনোদিন কাউকে কিচ্ছু জানাই। দাঁড়িয়েছিস, নাহলে ওদের দুজনের মধ্যে এত অমিল হলো কি করে? দিদিমণি, বিশ্বাস করুন দিদিমণি, আপনি বিশ্বাস করুন। আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলি তা তুই এরই মধ্যেই ভুলে গেলি। ভুলে ভুলিনি দিদিমণি, আমি কিচ্ছু ভুলিনি। কোনদিন ভাগ্যের পরিহাসে স্বামীকে হারিয়ে বাড়িতে কাজের মেয়ে হয়ে আশ্রয় পাওয়ার পরেও সেই প্রতিশ্রুতির কথা আজও আমি ভুলিনি। ভুলেও কোনোদিন আমার ছেলের মতো হেমন্ত বা বসন্তের কাছে কোনোদিন আমি প্রকাশ করিনি যে আপনার মেয়ের সঙ্গে আমার কিসের সম্পর্ক। আমি কি তা পারি দিদিমণি? পারি না, কিছুতেই পারি না। আর কেন পারি না জানেন? কেন? আপনারা যে কঠিন দিব্যের সুতো দিয়ে আমার মুখটাকে আপনারা সেলাই করে দাদা, মায়া আমাকে কি সব কথা শুনিয়ে গেল? হেমন্ত বসন্ত ওর নিজের ছেলের মতো। তাহলে তুমি আমাকে যে সমস্ত কথা বলেছো সব ভুল, সব মিথ্যা। কিন্তু না 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 না, তা কি করে সম্ভব? আমাকে মিথ্যা কথা বলে উত্তেজিত করে তোমার কি লাভ? লোকসান নেবন, পুরোটাই লোকসান। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে হেমন্তকে ঠিক মতো কায়দা করতে না পারলে তোর মেয়ে জামাকে কিন্তু পথে বসতে হবে রে। না, ওদের যাতে পথে বসতে না হয় তুমি সেই ব্যবস্থা করো। দরকার হলে 2000 টাকা দে। 2000 টাকা? ঘাবড়াচ্ছিস কেন? টাকা দিয়ে তো আমি কেসটা ভাগা করবো। শোন, প্রথমে হেমন্তর সঙ্গে জমি জমার ব্যাপারটা নিয়ে আগে বোঝাপড়া করবো, তারপরে চরিত্রহীনা ঝিটাকে বাড়ি থেকে লাথি মেরে তাড়াবো। তুই শুধু টাকা দিয়ে যা, তারপর যা করার দুজনে করবো। তা তো দেবো, কিন্তু হেমন্ত এখন আসবে, সময় হলে ঠিক এসে যাবে। এখন চল তো ওদের বৈঠকখানার সামনে, ওখানে পার্টির লোকজন সব জড়ো হয়েছে। পার্টির লোক? তুমি তো জড়ো। আরে বুঝিস না কেন? হাজার হলেও আমরা হলাম কে ভিন গায়ের লোক, তাই হেমন্তর নামে হসত্ব টানতে ওখানকার পার্টিকে আগে আমাকে হাত করতেই হবে। চল চল তাড়াতাড়ি চল। আরে টাকা দে। টাকা? হ্যাঁ টাকা। তোমার শুধু টাকা আর টাকা। এই না, এই কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রে। চল 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 চল। হ্যাঁ চল। টাইট করব জামাই দাদাবুর দাদাকে হচ্ছে কিনা আচ্ছা করে টাইট করব। লোকটা একেবারে বাস্তব হুগু, বড় ভাই হয়ে ছোট ভাইকে ফাঁকি দেয়া। আসুক একবার ছোট লোকটা। এবং সেই পার্টির লোকজন সবাই এসে গেছে তো নাকি রে? আসেনি মানে? ওই দেখুন, মেয়ে পুরুষ সবাই আগে থেকে দল বেঁধে এসে বসে আছে, হচ্ছে কিনা ওই হেমন্ত বাবুকে সাহায্য করবার জন্য। বলছি এবার হেমন্তকে ডাকুন দাদা। আমি ডাকবো কেন? আপনার ভয় লাগছে নাকি বাবু? এই গিরিধারী বাড়িতে স্বয়ং ভগবানকে ছাড়া কাউকে ভয় করে না। কিন্তু আমাদের ডাকে হেমন্ত কি বাড়ি থেকে বেরোবে? অবশ্যই আসবে, না রে ঘাড় ধরে টেনে নিয়ে আসবো, জুতোর মালা গলায় পরে গোটা গ্রাম ঘোরাবো, তবে গিয়ে শিক্ষা পাবে। এসো বাবাজি, এসো এসো, আমরা তো এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে আর একদম দেরি নয়, এবার হচ্ছে কিনা ওই জামাই দাদাবুর দাদাকে ডাকুন। এবং সে যা, তুই নিজে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি যাচ্ছি। না, কাউকে ডাকতে হবে না, আমি ডাকছি। দাদা দাদা একবার এদিকে এসো তো। দাদা। কে কে ডাকে? দাদা দাদা বলি কে আমাকে ডাকে? কে কে ডাকে? দাদা দাদা বলে কে আমাকে ডাকে? কে কে ডাকে? দাদা দাদা বলে কে আমাকে ডাকে? কে আমাকে বসন্ত, বসন্ত তুই এসেছিস ভাই? আয় না
আয় আয় আয়, সেই ছোট্টবেলাকার মতো দাদা দাদা বলে তুই আমার বুকে ঝাঁপিয়ে পড়। আয় আয় না ভাই, আয়। ওরে আমার বুকে আয় ভাই, আমার বুকে আয়, আমার বুকে। দরদিন একবার উঠলে উঠছে। বাচ্চা দুটো এবার ধরা পড়েছে। ইচ্ছে করছে কোষে দুগালে দুটো চোর সপাটে মারি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, মানুষের বিপদ দেখ রে। কি ব্যাপার, আমাকে দেখে আপনারা সবাই মুখ নিচু করে বসে পড়লেন কেন? দাদা! ওরে গাধা, আমি জানতাম গ্রাম ছেড়ে শহরে তুই বেশি দিন থাকতে পারবি না। তাই হেরে সবাইকে দেখছি। আমার বৌমা কই রে? বল না আমার গৃহলক্ষ্মী বৌমা, আমার গৃহলক্ষ্মী। ও হো, মা লক্ষ্মী বোধহয় নিশ্চয় রাধা মাধবের মন্দিরে গেছে ঠাকুর প্রণাম করতে। এই তাড়া 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 তাড়া, আগে বৌমাকে বরণ করে নিয়ে আসি, আগে বৌমাকে বরণ করে নিয়ে আসি। বৌমা 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 আনন্দ হওয়ার কোনো কারণ নেই, সে আসেনি। বৌমা আসেনি? না, আসবে কেন? কিসের অধিকারে আসবে? মামা বাবু, বাবাজি। আপনি তো এসেছেন, হ্যাঁ, হ্যাঁ। বলুন না কি অধিকার চান আপনারা? না না না, আমি এই 7-5 মধ্যে নেই বাবাজি। তোমার ভাই কি বলে তুমি তাকে জিজ্ঞাসা করো। বসন্ত, কি ব্যাপার ভাই, তুই কি কিছু বলবি? বলা বলে কিছু নেই, আমি আমার সম্পত্তির প্রাপ্য অংশ বুঝে নিতে চাই। সম্পত্তির প্রাপ্য অংশ? কি ব্যাপার, অংশের কথা শুনে গাছ থেকে পড়লে বলে মনে হচ্ছে? বসন্ত, আগে বলো, কেন তুমি আমার নামে সম্পত্তি তোমার নামে লিখে নিয়েছো? তার মানে? কেন আমাদের ব্যাংকে জমানো টাকা ওই ঝিটার নামে জমা করেছো? কি বলছিস তুই? শেষে ওকে নিয়ে সংসার করার ইচ্ছে আছে, তাই না? কেন লজ্জা করবে? কিসের জন্য লজ্জা করবে? বরং আপনাদেরই লজ্জা পাওয়া উচিত। আমাদের লজ্জা পাওয়া উচিত? উচিত নয়। লজ্জা যদি আপনাদের থাকতো তাহলে পার্টির লোকজন সঙ্গে নিয়ে এসে আমার এখানে হামলা করতে আসতেন না। শুনুন, আপনার যতই আমার বিরুদ্ধে জোট বাঁধার চেষ্টা করুন, এ ব্যাপারে আমি অটল হিমালয়। আপনারা আমার কিছুই করতে পারবেন না। তুমি বলতে চাইছো যে বসন্তর প্রাপ্য অংশ বুঝে পাবে না? যদি বলি তাই, তাহলে তুমি অস্বীকার করো ও তোমার ভাই। তাই যদি হয় তাহলে ও একা আসেনি কেন? ও একা এলে ফাঁকি দিতে সুবিধা হতো, তাই না? চিৎকার করবি না হতভাগা। ওরে, মানুষ হয়ে ভাইয়ের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালে তোকে কি আমি সম্পত্তি থেকে বঞ্চিত করতাম? তাহলে তুমি আমার প্রাপ্য অংশ দেবে না? অংশের কথা বললে একটা কানা করিও আমি তোকে দেব না। বাবাজি, সহজ হবে না, গায়ের জোর দেখাতে হবে। মারো কে মারো। এমন তো তুমি ভুল করছো। পৈতৃক সম্পত্তি না পেলে বসন্ত আইনের আশ্রয় নেবে। আইন? এমন তো আদালতের আইন আমি মানি না। আইন মানবে না মানে? আইন আমি নিজেই, এই নয় আমার আদালত, আমি নিজেই বিচারক। এই আদালতের কাঠগড়ায় স্নেহের শেকল পরে ধরা না দেওয়া পর্যন্ত আমার বিচারের রায় আমি ঘোষণা করব না। তাহলে আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না। বসন্ত, তুই আমাকে চড় মারলি। 100 বার মারবো, তুমি একটা ঠক দেবে না। মাননীয় গ্রামবাসীগণ, আপনারা তো সবাই শুনলেন, আমার ভাই আমাকে বলছে আমি ঠক, জোচ্চোর, চরিত্রহীন লম্পট, আর সে এসেছে তার প্রাপ্যাংশ বুঝে নিতে। আর আপনারা সবাই এসেছেন তাকে সাপোর্ট করতে। পিসিমা, পিসিমা, আমার ফাইলটা নিয়ে এসো তো, আমার ফাইলটা। নে বাবা তোর ফাইল। মামা বাবু, বাবা গো, মাসিমা, এই আমাদের মোট সম্পত্তির বন্টন নামা। সেটেলমেন্টে কেজিও সাহেবকে দিয়ে নতুন রেকর্ড করিয়েছি। বসন্ত, নে নে ভাই নে, তোর অংশের কাগজটা তুই রেখে দে। আর বন্টন নামার সময় আমি আমার অংশটা আমার ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। মেসমশাই, কাগজটা আপনি রেখে দিন, আপনি রেখে দিন মেসমশাই, রেখে দিন। তো তুমি ঠক, জোচ্চোর, চরিত্রহীন লম্পট। তাই আমার নামে ব্যাংকে যে টাকাগুলো ছিল সব সব আমি আমার ভাইয়ের পাসবইয়ে জমা করে দিয়েছি। নে নে ভাই নে, তোর পাসবইটা তুই রেখে দে, পাসবইটা রেখে দে। আর মায়ের যা গহনাপত্র ছিল সব বৌমাকে দেব বলে স্থির করে রেখেছি, সবই আলমারিতেই আছে। মাসিমা নিন, ঘরের চাবিটা আপনি রেখে দেন। বাবাজি সত্যি মহৎ, নিজের জন্য কিচ্ছু রাখে। কেন রাখবো? কিসের জন্য রাখবো? আপন বলতে কে বা রইল আমার? সত্যি বড় দাদা বাবু, আপনার তুলনা আপনি নিজেই। ঝড় যে আসবে
তা আমি আগেই জানতাম, তাই সেই ঝড়ের গতিরোধ করতে সব ব্যবস্থা আমি আগে থেকেই পাকা করে রেখেছি। হেমন্ত, পিসিমা পিসিমা, এবার আলমারির চাবিটা তুমি বসন্তের হাতে তুলে দাও। ওরে হেমন্ত, তুই তো আজ সবাইকে সব দিলি, কিন্তু আমি যে এতদিন তোদের বাড়িতে ঝিয়ের কাজ করলাম, আমি কি পেলাম রে? আপনি কেন তুমি এই সন্তান পেলে? হেমন্ত, এই অবুঝ সন্তানের তুমি মা। চলো চলো পিসিমা, চলো এবার আমরা এখান থেকে চলে যাই। চলো। কোথায় যাবে? এই ঘর বাড়ি ছেড়ে অজানার পথে। দায়িত্বের কর্তব্যের বোঝা কাঁধ থেকে যখন নেমেই গেল, তখন এবার আমি সম্পূর্ণ মুক্ত। তাই এবার মা ছেড়েতে পাড়ি দেব ওই অজানার পথে। বড় দাদা বাবু, বংশী, বসন্ত রইল, ওকে তোমরা দেখো, ওকে তোমরা দেখো, ওকে তোমরা দেখো। একটা কথা মাসিমা, ভাগ্যদেশে বসন্ত ছোটবেলা থেকে মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। ওকে ওকে আপনি স্নেহ দেবেন মাসিমা, একটু মায়ের স্নেহ। হেমন্ত, একটু মায়ের স্নেহ, একটু মায়ের স্নেহ, একটু। মেসমশাই, আমার ভাইটা রইল, ওকে আপনি দেখবেন মেসমশাই, ওকে দেখবেন, ওকে দেখবেন, ওকে আপনি। দাদা, বসন্ত, ওরে ভাই আমার, দেখ দেখ, দাদা হয়ে আমি তোকে কত বকেছি, কত মেরেছি। যদি পারিস তোর এই দাদাকে ক্ষমা করে দিয়ে বৌমাকে বাড়িতে ফিরিয়ে এনে তুই সুখে সংসার করিস। ওরে আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। চলো চলো পিসিমা, চলো এবার আমরা এখান থেকে চলে যাই। চলো বাবা, চলো এবার এখান থেকে আমরা চলে যাই। কিন্তু যাওয়ার আগে মাননীয় গ্রামবাসীগণের কাছে একটা সাবধান বাণী শুনিয়ে দিয়ে যাই। দেশে করোনা ভাইরাস প্রায় নির্মূল হতে চলেছে, কিন্তু এই মামা বাবুর মতো একটা মারাত্মক ভাইরাস আজ সমাজের প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করতে চলেছে। তাই তাই আপনারা সাবধান, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। চলো চলো পিসিমা, চলো এবার মা ছেলেতে পাড়ি দি ওই অজানার পথে। দাদা, আসছে দেশের বাড়ি সম্পত্তি বিক্রি করে বসন্ত টাকা নিয়ে আসছে মনামিকে খুশি করতে। মাথা সেই টাকা ভিকি ছিনতাই করে নিয়ে আসবে আমার কাছে। বসন্ত হবে সর্বহারা, তারপর বসন্তর বউ বর্ষা। কিন্তু ভিকি আসছে না কেন? ভিকি এসে গেছে স্যার, আগে টাকা দাও। টাকা ভাগা হয়ে গেছে স্যার। বসন্ত বাবু টাকা নিয়ে যে ট্রেনটায় উঠেছিল সেই কামরায় আমার মতো একজন তাকে ফলো করেছিল। তারপর আমি প্রস্তুত হওয়ার আগেই সে কাজ হাসিল করে। তোমার সব কথা মিথ্যা। স্যার স্যার আমার কথাটা বিশ্বাস করি না। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার সব কাজে ফাঁকি দিচ্ছ। তোমার বড্ড তেল হয়েছে না? ওই তেল আমি নিংড়ে নেব। তেল নিংড়াতে গেলে আপনার তেল কলে তালা ঝুলবে স্যার। ছোট মুখে একদম বড় কথা বলবি না। ছোট মুখেই তো বড় কথা বলা হয় স্যার, কারণ এক ফোঁটা জলে গোটা আকাশের ছবিটাই দেখা যায়। স্টপ 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 ইট। আউট আউট আই সেকেন্ড আউট। যাচ্ছি স্যার, যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, এই ভিকির পেছনে আপনি লাগতে আসবেন না, তাহলে কিন্তু মরবে।
নৌকর পাল্টা উল্টো মুখে বাতাস বইছে কেন? তবে কি না না, এই সময় আমাকে শক্ত হতে হতে হবে। তাই মনামি হচ্ছে এখন আমার প্রধান অস্ত্র। আরে তাতে কি হয়েছে? আমি নতুন করে ধার দিয়ে দেবো, তুই সবসময় ক্ষুরধার হয়ে থাকবি। কেমন করে? শোন, বসন্তের উপর দৃষ্টি সরিয়ে নিতে হবে, কারণ সে কবরদক শূন্য। কিভাবে ভর্তি হবে দাদা? মিস্টার ঝুঞ্ঝুনো নামে একটা বড় কাতলা মাছ আমার চারি ঘুরে বেড়াচ্ছে। তোর কোনো ভালোবাসা দিয়ে মালটাকে খেলে খেলে পালে তুলতে হবে। আমার দ্বারা হবে না, তুমি অন্য চেষ্টা করো। কেন? তোর চেষ্টা কি মিটে গেছে? মুখের চেষ্টা মিটলেও মুখের চেষ্টা মেটেনি। তাই নাকি? তুমি কি মনে করেছো মন বলতে আমার কিছুই নেই? আছে। তুমি কি ভেবেছো মন আমাকে পুতুল নাচের পুতুল বানিয়ে সারা জীবন নাচাবে? নাচাবো? তাতে তোমার অসুবিধা না কোথাও? বিনিময়ে তো তুই সবকিছু পাচ্ছিস। কিন্তু পাইনি। মনের ঠিকানা নেবার মতো একজন মানুষের সন্ধান। মানুষের সন্ধান? কারণ পরিচয় পরিচিত হওয়ার মতো স্বীকৃতি পাইনি নারী জীবনে একমাত্র পাওনা। সন্ন্যাসীকে পূর্ণ করার জন্য এক চিলতে সিঁদুর। বোকা কোথাকার। আরে ওগুলো পুরনো। কিন্তু নিত্য নতুন পুরুষের আলিঙ্গনে আমি যখন ক্লান্ত অবসন্ন হয়ে পড়ি, তাদের বিষাক্ত মুখ দিয়ে আমার এই লাল টকটকে ঠোঁট দুটাকে চুম্বন করে, তখন আমার দেহের উপর শিরা আগুন জ্বলে ওঠে। আমি যেন দূর থেকে শুনতে পাই হাজার লোক আমার দিকে আঙুল তুলে বলছে, তুমি করোনা জয়ী প্রথম মহিলা নও, তুমি দেহ প্রসারিণী পারমাণিতা বেশ্যা। ওটা হচ্ছে তোর অবুঝ মনের অলিক কল্পনা। যা, কোনো কমেন্ট না করে সাবধানে সেজে বুঝায় ভদ্রলোক এখনই এসে। কেন তাকে ফিরে যেতে হবে? কি বলছিস তুই? আমার কারো লালসা জিয়া হতে পারবো না দাদা। কারণ তুই হচ্ছিস আমার কাছে এখন টাকা ছাপানোর মেসেজ। তার মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি তোকে সৃষ্টি করেছিলাম, দাদা। স্বার্থ ফুরিয়ে গেলে ওটাকে আমি নষ্ট করে দেবো। তত সেজে বুঝায় যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, সত্যি কি তুমি আমার নিজের দাদা? সত্যি কি তুমি আমি একই মায়ের পেটে জন্মগ্রহণ করেছি? একই মেয়ের পেটে জন্মগ্রহণ করলে কি তোর যৌবন বিক্রি করে আমি টাকা রোজগার করতে পারতাম? তার মানে আমি তোমার নিজের বোন ও নই? এতদিন পরে বুঝলি? তাহলে বলো, কি আমার মা, কি আমার বাবা, কোথায় আমার জন্ম? আরে সেগুলো শুনে কি না? বাবু আমি শুনবো, তোমাকে শোনাতেই হবে। বেশ, তাহলে শোন। আজ থেকে 21 বছর আগে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা মেলায় প্রচন্ড ভেড়াটি বৃষ্টির চাপে তুই হারিয়ে গেছিলি। সেখান থেকে আমার বাবা তোকে কুড়িয়ে এনে প্রতিপালন করে, কাজে তোর কে বাবা কে মা সেটা আমার জানার দরকার নেই। তার মানে আমি বেজন্মা। আজ আমার খুব আনন্দ হচ্ছে মলয় বাবু। কেন? যে তোমার মতো অসভ্য ইতর লোকের বোন আমি নই। এখন থেকে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করিস, তো টানা দুটো আমি কেটে দেবো। আমার সোনার হরিণটা চক্রবর্তী, বাদন যখন ছিঁড়েছে আমাকে আটকে রাখার ক্ষমতা তোমার আর নেই। কিন্তু এখন আমি কোথায় যাব? কে আমাকে আশ্রয় দেবে? কার পরিচয় আমি বেঁচে থাকবো? কেন মানুষের পরিচয় নিয়ে বেঁচে থাকবেন? কে? এ কি আপনি? এতে অবাক হওয়ার কিছু নেই। মানুষ রূপে ভগবান যখন আপনাকে সৃষ্টি করেছেন, তখন তো একটা পরিচয় থাকবেই মনামি চক্রবর্তী। না, আমি মনামি চক্রবর্তী নই, শুধু মনামি। তার কারণ? মলয় চক্রবর্তীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তার বোন নই। পুরীর জগন্নাথ দেবীর রথযাত্রা মেলা হারিয়ে যা আমি এক পরিচয়হীন নামে। কি বলছেন আপনি? আমার মা নেই, আমার বাবা নেই, কেউ নেই। আশ্চর্য, আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আপনি আমাকে খুলে বলুন। কি হবে আপনাকে বলে? এক বেজন্মা মেয়ের কথা শুনে আপনার কি লাভ? শুধু অবজ্ঞা, ঘৃণা, থুৎকার ছাড়া আর আপনি আমাকে কি দেবেন? আপনি যা চাইবেন আমি তাই দেব। বলুন কি চান আপনি আমার কাছে? আপনি? আমি আপনাকে দেব এমন এক ঠিকানা, যেখানে পৌঁছালে
আপনি পাবেন অমৃতের সন্ধান, শান্তির উৎস। কিন্তু সেখানে গিয়ে আমি কার পরিচয় নিয়ে বেঁচে থাকবো? আপনার পরিচয় নিয়ে বেঁচে থাকবেন। কিন্তু আমি যে পরিচয়হীনা। কে বলে আপনি পরিচয়হীনা? আপনি আপনার পরিচয়, সেখানে অন্যের পরিচয় দরকার হয় না। তা হয়তো হয় না, কিন্তু কলঙ্ক তো মোছা যায় না। চাঁদেও তো কলঙ্ক আছে, তাই বলে কি চাঁদের জ্যোৎস্নায় কেউ গা ভাসায় না? শরৎদা, আমি আমার শিক্ষার ভালোবাসা দিয়ে আপনার সব ব্যথা সারিয়ে দেব। আমার তোমার মনের মাটিতে শিক্ষার গাছ রোপণ করব, আমার ভালোবাসার আলো দিয়ে স্নেহের জল সিঞ্চন করে সেই গাছটাকে আমি বড় করে তুলব। আর সেই সপ্ত বৃক্ষের ডালে ডালে ফুল ফুটবে, ফুল। ভুল শরৎদা, ভুল। তোমার ভাবনাটা মস্ত বড় ভুল। এই গাছ তুমি আর বাঁচাতে পারবে না। বাঁচবে, বাঁচবে মরামি, তুমি বাঁচবে। আমি তোমাকে দেবো সেই বাঁচার মন্ত্র। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, আমার স্বামীকে ভিক্ষা দাও। স্বামীকে ভিক্ষে দেওয়ার ক্ষমতা আমার নেই বৌদি। তোমার স্বামী তোমারই আছে, তাকে কেড়ে নেওয়ার ক্ষমতা আমি কেন? কারণ নেই। কি বলছো বোন? এতদিন আমি মিথ্যে দিয়ে খেলেছি, আর খেলবো না। তাই আজ একটা সত্যি কথা বলছি, শোনো। কি সত্যি কথা বোন? তোমার স্বামীকে আমি কোনোদিনই নিজের করে পেতে চাইনি। যা করেছি সব অভিনয়। কারণ আমি জানি পরের সম্পদ ভিক্ষা করা যায়, কিন্তু দাবি করা যায় না। আজ আমার মন থেকে একটা পাষাণ ভার নামিয়ে দিলে বোন। শরৎ ভাই, এবার তোমার ছুটি। ছুটি? ছুটি কোথায় দিদি? এবার আমি নতুন পোস্টে জয়েন করলাম। তার মানে? মানে বুঝতে হলে আগে বসন্ত বর্ষার মিলন হোক, তারপর। শরৎ ভাই, আমার তোমার সঙ্গে কথা বলা শেষ, আবার আমাদের দেখা হবে। শোনো, তোমরা চলে যেও না। শোনো, মানে তুমি আমাকে একা ফেলে চলে যাও না। তুমি বিশ্বাস করো, এখানে আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমার মনের ব্যথা বোঝে না। কেউ তোমাকে ভালো না বাসলেও আমি তোমাকে ভালোবাসি। তুমি? আমি তোমার মনের ব্যথা বুঝি। সামনে আমাকে আবার হাসি গানে ভরিয়ে তুলতে নিশ্চয়ই পারবো। তা যদি না পারি তাহলে কিসের স্ত্রী? আমি যদি ব্যথায় কাতর হয়ে পড়ি, আমি দেবো সান্ত্বনার প্রলে। আমার চোখ দিয়ে যদি জল ঝরে, আমি আঁচল দিয়ে মুছে দেবো। আমি যদি হতাশায় ভেঙে পড়ি, আমি আমার সেবার পরশ দিয়ে তোমাকে নতুন করে গড়ে নেব। আগে বলো, বড়দা পিসিমা ওরা কেমন আছেন? আমি তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কি বলছো তুমি? হ্যাঁ বর্ষা, দাদার বিষয় সম্পত্তি তোমার নামে আমার নামে লিখে দিয়ে পিসিমার হাত ধরে দাদা বেরিয়ে গেছে। জানি না বর্ষা, আমি অহংকার অভিমানে বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছিলাম। আর ভুল যখন ভাঙলো তখন দেখলাম ভাগ শেষ, শূন্য। সেই শূন্য ঘর পূর্ণ করতে ওনাদের খুঁজে আনতেই হবে। আগে বলো, কেন কেন তুমি আমাকে ফুলসজ্জার ঘরে অবিশ্বাস করেছিলে? কে কে তোমার মনে কুমন্ত্রণার আগুন জ্বেলেছিল? শুনবে বর্ষা, শুনবে? তাহলে শোনো, সেদিন ফুলসজ্জা রাতে আমার মনে কুমন্ত্রণা দিয়েছিল তোমার মামা গিরিধারী বাণিজ্য। আর সেই আগুনে ঘি ছড়িয়েছিল তোমার বন্ধু মলয় চক্রবর্তী। না না, মনে আমার হিতৈষী বন্ধু। ওটা তোমার সামনাসামনি, পেছনে তোমার সবচেয়ে বড় সত্যি। কি বলছো তুমি? তোমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার দিকে হাত বাড়াতে চায়। তাই বলছি, এখান থেকে আমরা পালিয়ে যাই। চলো। তো কি করে যাবো? আমি যে কপরদক শূন্য। কেন, তোমার বাড়ি বিক্রি টাকা? ট্রেনে ছিনতাই হয়ে গেছে। দরকার হলে দুজনে টিউশন করে সংসার চালাবো। ঠিক বলেছো বর্ষা, তুমি ঠিক কথাই বলেছো। তুমি বাড়িতে থাকো, আমি দাদার পিসিমাকে ফিরিয়ে আনতে চললাম। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার অপেক্ষায় ঘরে থাকবো। হরি হরি, যেই মন্ত্র অন্নপ্রাশন সেই মন্ত্রই শ্রাদ্ধ করি। শেষে দেখছি আমার মন্ত্রই আমার শ্রাদ্ধ হবে দেখছি। তা না হলে ওরা আমার প্রতি এত ক্ষিপ্ত হবে কেন? হতেই পারে হয়তো হেমন্তের ভ্রাতৃত্বের প্রমাণ পেয়ে ওরা আমার প্রতি এত ক্ষিপ্ত হয়েছে। না বাবা, পরিস্থিতি এখন সুবিধের নয়। তাই টাকা পয়সা গয়নাগাড়ি যা বানিয়েছিলাম ব্যাগের মধ্যে ভর্তি করে নিয়েছি। এখন এখান থেকে কেটে পড়াটাই বুদ্ধিমানের কাজ। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, বংশী বংশী বংশী। তা লাঠি হাতে কেন ভাগনে? কেসটা কি? জন্ডিস মানে নেবা। লাঠির মা বুঝিস ঠাকুর, আমি না তোর মামা। মামা? কিন্তু গিন্নি মাঝে বললেন তোর মামাকে ডেকে নিয়ে আচ্ছা করে ঘামায়। আমি কি করেছি? তাদের সব ক্ষতির মূলে একমাত্র তুমি শকুনি মামা। লাঠি নামা, শোন, তোকে একটা ভালো জামা কিনে দেবো রে। জামা? ও, ঘুষ দিচ্ছ? ঘুষ কি? ভালোবেসে। তোর ভালোবাসা নিকুচি করেছে। তোমাকে আমি টানতে টানতে গিন্নি মারার কথা ওর কাছে নিয়ে যাচ্ছি। কি বলছিস? লাগবে, প্রথম একটু লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। চাকরটা সবে তোমার হাত ধরেছে, এখনো যে ওর পায়ের জুতো খুলে তোমার মুখে মারেনি, সেটাই তোমার সৌভাগ্য। আমি গিরিধারী, যেই মন্ত্র অন্নপ্রাশন সেই মন্ত্রই সচ্চ। চুপ ভণ্ড শয়তান,
মুখে হরি নাম নিয়ে বোন ভগ্নিপতির সংসারে ক্ষতি করতে এসেছো। কি বলছিস তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি কিচ্ছু না। বুঝতে পারছো না? কেন কেন তুমি বিষ মন্ত্র দিয়ে আমার মেয়ে জামাইয়ের সংসারে কেন তুমি মিথ্যে করে বড় দাদা বাবুর নামে বদনাম রটিয়েছো? কোনো কথা নয়, খবরদার তুমি আমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। বেরিয়ে যাবো তো? এই, ঠিক দূর হও, দূর হও এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি জয় মন্ত্রে অন্নপ্রাশন। সেই মন্ত্রেই দীক্ষা করি। শরৎ বাবাজি তুমি এসেছো, আমি চলে যাচ্ছি। আর সেই জন্য তো আমি আপনাকে বিদায় সম্ভাষণ জানাতে এসেছি। তার মানে কি বলতে চাইছো তুমি? টাকাগুলো ফেরত দিয়ে যান। আগে হ্যাঁ মাসিমা, আপনার জামাই বসন্তর বাড়ি বিক্রি বাবদ আমার কাকার কাছ থেকে উনি মোটা টাকা দালালি নিয়েছেন। আমি মোটা টাকা দালালি নিয়েছি? শুধু তাই নয়, তার যথা সর্বস্ব বিক্রি করার পরামর্শ দিয়েছেন আপনি। মানে আমি দাদার মুখ থেকে ভাইকে সরিয়ে দিয়েছো তুমি। মেয়ের মতো একটা নিরপরাধ মেয়ের নামে মিথ্যে বদনাম দিয়ে ওদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছো। মিথ্যে কথা বলে বসন্তকে দিয়ে হেমন্তর গায়ে হাত তুলিয়েছ তুমি। আমার কোনো দোষ নেই, আমার দোষ নেই, আমাকে টাকা বার করুন। এই দেখো দিকে, আরে টাকা টাকা বার করুন, নাহলে এই চলো নাকি। এই মারলাম যে বার করুন বলছি, টাকা বার করুন। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি দাঁড়া। এই নে টাকা নে, এবার আমি আসি। এবার আমার টাকাগুলো ওকে যখন দিয়ে দিলে আমার গয়নাগুলো এবার ফেরত দিয়ে দাও। গয়না গয়না আমি খেয়ে ফেলেছি। আরে উল্লা লাঠি। দাঁড়া 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 রে, দাঁড়া রে, দাঁড়া রে। এই নে এই নে এই নে। কি এবার তোমরা পেয়েছো? এবার আমি আসি। দাঁড়ান 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 দাঁড়ান। এই দেখো দিকে, আরে আবার দাঁড়াবো কেন? এতগুলো জঘন্য কাজ করেছেন আর এমনি এমনি চলে যাবেন? আমার কি করতে হবে না? খবর যাও, এই দেখো। সবার সামনে হাত জোড়ো করে ক্ষমা চাও। শুধু হাত জোড়ো করে ক্ষমা চাইলে হবে না, তোমাকে গলায় গামছা দিয়ে ক্ষমা চাইতে এই হবে। দেখো দিকে কি মুশকিল কাণ্ড বলো দেখি। নাও গামছা। বলো। নাও ক্ষমা চাও। ক্ষমা চাও। দাঁড়া কি বলো? দাঁড়া। দাঁড়া না দাদারা, মা বোনেরা, দেখুন আমি আমার বোনের সংসার তছনছ করে অনেক টাকা পয়সা কামিয়েছিলাম, মায়ের চোটে এরা আমার বাবার নাম ভুলিয়ে দিয়েছে। আর আমার কোনো অপরাধ নেই। এবার আপনারা সকলে মিলে আমাকে ক্ষমা করুন, আর আমি জীবনে কোনোদিন এমন কাজ করবো না। আপনারা সকলে মিলে আমাকে ক্ষমা করুন। কে ভাই তুমি? বসন্তর সঙ্গে তোমার কি সম্পর্ক? আগে মেসমশাই, আমি শরৎ সামন্ত। বসন্ত আমার বাল্য বন্ধু। আগে স্ট্যাম্প পেপারটা ধরুন। স্ট্যাম্প পেপার? আগে হ্যাঁ মেসমশাই, আপনার জামাই বসন্তর বাড়ি বিক্রি স্ট্যাম্প পেপার আমার কাকা এটা আপনাদের হাতে ফেরত দিতে বলেছেন। কিন্তু না না না, কোনো কিন্তু নয়। আমার কাকা নিঃসন্তান, বিষয় সম্পত্তি যা কিছু আছে সবই আমার। আমি কাকাকে দিয়ে চালাকি করে বসন্তর কাছ থেকে এককালীনে 2 লক্ষ টাকা মূল্যে বাড়িটা কেনার জন্য 70,000 টাকা অ্যাডভান্স দিয়েছি। বাকি টাকাটা পরে দেওয়ার কথা রয়েছে। এই নিন কাগজটা ধরুন। কি বলে ধন্যবাদ জানাবো বাবা? না না মাসিমা, আমাকে ধন্যবাদ নয়, ধন্যবাদ জানান ঈশ্বরকে। ঠিক আছে, এবার সব টাকাগুলো আমরাই শোধ করে দেব। শোধ করতে হবে না। আমার কাকা বলেছেন যেহেতু বসন্ত আমার অভিন্ন হৃদয় বন্ধু, সেহেতু উনি ওর টাকা ফেরত নেবেন না। থাক থাক। চলি মেসমশাই, আসি মাসিমা, আবার পরে আসবো। বাবা বাবা, পৃথিবীতে এখনো এমন মানুষ আছে যারা গিলহারি বাণিজ্যের মতো অমানুষ হয়ে যায়নি। দাদা বাবু, কি ব্যাপার মায়া, ছুটতে ছুটতে হঠাৎ? আমি এখানে আজ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, এসেছি আপনাদেরকে একটা অনুরোধ করতে। অনুরোধ করতে? কিসের অনুরোধ? কলকাতায় বসন্ত নাকি দিনরাত মদ খাচ্ছে, আপনার মেয়ে বর্ষা নাকি চোখের জলে বুক ভাসাচ্ছে। বসন্ত দিনরাত মদ খাচ্ছে? বর্ষা চোখে জলে বুক ভাসাচ্ছে। শুধু তাই নয়, হেমন্তকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এখন কি হবে? সময় নষ্ট না করে আমরা সবাই চলুন কলকাতায়, চেষ্টা করে দেখি শেষ রক্ষা করতে পারি কি না। ঠিক বলেছিস, তাই তো। তাই চলো। শেষ রক্ষা আমাকে করতেই হবে। সংসার জীবন প্রভাতে যে মিথ্যের কুয়াশায় সে সত্যের সূর্যটাকে ঢাকা দিয়েছিল, অনেক প্রতীক্ষার পর সে কুয়াশা যখন আমি ছড়িয়ে দিতে পেরেছি, তখন আর এক মুহূর্ত দেরি নয়, যত তাড়াতাড়ি সম্ভব আমার স্বামীকে নিয়ে এখান থেকে পালাতে হবে, নাহলে হয়তো শেষ রক্ষা করা আমার পক্ষে সম্ভব হবে না। বড় দেরিতে বুঝলে দিদি ভাই, দুদিন আগে যদি বুঝতে। বুঝতে আমি পেরেছিলাম, কিন্তু কোনো পথ আমি খুঁজে পাইনি। বেঠিক পথে চলে কথা করে বলেছি, কেউ দেখায়নি আমাকে সঠিক পথের ঠিকানা। বেঠিক পথে চলে আমি জীবনে অনেক অর্থ রোজগার করেছি, সঠিক পথের ঠিকানা আমাকে কেউ দেখায়নি। তাই অ্যাটাচিটা তোমার হাতে তুলে দিয়ে আমি কুপথ থেকে সুপথে ফিরে চললাম। কি আছে এই অ্যাটাচিতে? টাকা, অনেক টাকা। এত টাকা নিয়ে আমি কি করব? একটা সোনার প্রদীপ কিনে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালবে। দাদা ভাই, ভয় নেই, এই টাকা আমার পাপের টাকা নয়,
এই টাকা তোমার স্বামীর টাকা। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। মলয় চক্রবর্তী সেদিন বুঝতে পারেনি, কিন্তু আজ তোমার বোঝার প্রয়োজন আছে। তোমার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে তোমার স্বামীর টাকা ছিনতাই হয়ে গিয়েছিল। হ্যাঁ শুনেছি। বাড়ি বিক্রি করে টাকা নিয়ে উনি কলকাতায় আসছিলেন, পথের মাঝে সেই টাকা মলয় চক্রবর্তীর নির্দেশে সেই টাকা আমি ছিনতাই করেছিলাম। তারপর টাকাটা অবশ্য মলয় চক্রবর্তী আত্মসাৎ করতো, কিন্তু চোরের উপর বাটপাড়ি করে সেই টাকা আজ আমি তোমার হাতে ফিরিয়ে দিয়ে গেলাম। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। নিজের দাদা না থাকলেও আজ প্রমাণ হলো তুমি আমার সত্যিকারের দাদা। কি বললে তুমি? তুমি আমাকে দাদা বলে ডাকলে? ডাকনা রে বোন, আরেকবার দাদা বলে ডাকনা। দাদা ওরে বোন, দাদা যাওয়ার সময় দিলি তো চোখ দুটো ভিজিয়ে। কাছে এসো, আমি আঁচল দিয়ে তোমার চোখ মুছে দেব। ওরে বোন, কাছে গেলে চোখের জলে যদি প্লাবন আসে, তাহলে সাঁতার না জানা তোর এই হতভাগ্য দাদাটা আর ফিরে যেতে পারবে না। দাদা ভাই, তাই তো তোকে আশীর্বাদ করে যাচ্ছি, তুই সুখী হ, সুন্দর হ, সোনার সংসারে সাক্ষাৎ লক্ষ্মী হয়ে নারায়ণের পাশে থেকে তোর জীবনটা সার্থক। দাদা ভাই, দাদা ভাই শোনো। যা চলে গেল, কিন্তু ও এতক্ষণ ফিরছে না কেন? হয়তো বিশেষ কোনো কাজে আটকে গেছে। হাজার হোক প্রতিদেবতা বলে কথা। কি বলতে চাইছেন আপনি? তোমার ব্যথাটা কমেছে শুনে আমি খুব খুশি হয়েছি। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তা হাতে ওটা কি? এটাচ্ছি ভিকি মোস্তান দিয়ে গেছে বুঝি? হ্যাঁ। ওটা আমাকে দাও। না, এর উপর আমার স্বামীর ভবিষ্যৎ নির্ভর করছে, এটা আমি আপনাকে দেবো কেন? আর না দিলে যে তোমার স্বামীকে হারাতে হবে। এর মধ্যে কয়েক রাউন্ড গুলি আছে, মাত্র একটা খরচ করলে ব্যাস সব খরচা ওষুধ। আপনি আমাদের অনেক সর্বনাশ করেছেন, ভাই ভাই বিচ্ছেদ, শ্বশুরে ভিজে বিক্রি, এমনকি আমাদের দাম্পত্য জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন। তাই আর আপনাকে কোনো সুযোগ আমি দেবো না। বেশ, তাহলে তুমি তোমার দাম্পত্য জীবন নিয়ে সুখী হওয়ার স্বপ্ন দেখো, আমি ততক্ষণে তোমার স্বামীর ডেথ সার্টিফিকেট। কি ভেবেছেন কি আপনি? টাকার মূল্যে আপনি মানুষের জীবনে কেনা বেচা করবেন? মনুষ্যত্ব বোধ বলতে কি কোনো বস্তু আপনার মধ্যে নেই? এই নিন, ধরুন এনার্জি, এটা দিয়েই আমি কিনে নিলাম আমার স্বামীর জীবন। যান, চলে যান আমার সামনে থেকে। আরে চলে যাব কি, এ তো সবে মাত্র একটার দাম পেলাম, আর একটার দাম যে বাকি থেকে গেল। সেটা কি? তোমার যৌবন। কামনার নদী কানাই কানাই ভরে উঠেছে, ঢেউয়ে মিলন না হলে কামনার বাঁধ ভাঙবে কেমন? আমার দিকে আর এক পায়ে গিয়ে আসবি না, তাহলে আমার বিষাক্ত রক্তটাকে আমি ভালো ভালো করে দেবো। সেদিন আমার গালে চর মেলার প্রতিশোধ আমি তুলব। বাড়িতে এখন কেউ নেই, এই সুযোগে তোমার সতীত্বের অহংকার চূর্ণ করে তোমাকে আমি বিদেশে চালানি করে দেবো। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। বসন্ত, ওকে তুমি এসেছো? দেখো দেখো, এই শয়তানটা আমাকে কামড় দিয়ে দেখতে চাইছিল মানুষের চেয়ে পশুর দাঁতগুলো কত শক্ত। এই বসন্ত, আমি ধন্যবাদ বন্ধু। এত দেরিতে চরিত্রটা প্রকাশ করলি, আগে জানলে। ওকে এখান থেকে না পালিয়ে যাই। চলো। যাবো বর্ষা, যাবো। তবে আমার অনেক দিনের হিতৈষী বন্ধুকে একটু মিষ্টি মুখ করিয়ে তবে যাবো। হ্যাঁ, আমি মিষ্টি খাই না, আমার হেভি সুগার। সেই জন্য তুই দোকানদারকে দিয়ে আমি তোর জন্য সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসেছি। সত্যি? হ্যাঁ। তাহলে খাবো দে। আরে এত তাড়াহুড়ো করছিস কেন? বন্ধুর বাড়িতে এসে তা তাড়াহুড়ো করলে খাওয়াটাকে ঠিক মতো হয় না। দে তাড়াতাড়ি দে। তোর জন্য আমি 3 রকম মিষ্টি দিয়েছি। কি কি? রাজভোগ, বাহ, সীতাভোগ, সত্যি, আর মোহনভোগ। দে তাড়াতাড়ি দে। হ্যাঁ দিচ্ছি, নে। এই নে প্রথম মিষ্টি, এই প্রথম মিষ্টি নে রাজভোগ। দ্বিতীয় মিষ্টি মোহনভোগ। মলয় চক্রবর্তীকে বাড়ি দেবে এইভাবে অপমান? আজ আমি তোকে পিস্তল ফেলে দে, ফেলে দে বলছি। পিস্তল ফেলার আগে আমার এতদিনের হিসাব লিখেছি, মিটিয়ে নিতে চাই। ও তাই, চেনে তোর পেছনে পুলিশ। পালিয়ে গেল। চিন্তা নেই, এটা খেলনা পিস্তল, এই ভয়জনটা পালিয়ে গেছে। বোন, এবারে আমাকে বিদায় দাও বৌদি। তুমি কোথায় যাবে বোন? যেদিকে দু চোখ যায় সেই দিকেই চলে যাব। তাই যাওয়ার আগে আমি তোমার কাছে 2 হাত করে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করো। বেশ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ও তোমাকে ক্ষমা করে দিল, আমি যদি তোমাকে ক্ষমা না করি?
বসন্ত বাবু, তোমার মারাত্মক অপরাধের যদি আমি শাস্তি দিই, সেই শাস্তি আমি মাথা পেতে নেব। তাহলে শোনো তোমার কি শাস্তি। বলুন। মাত্র একবার, মাত্র একবার আমাকে দাদা বলে ডাক। আমি জানি মলয় চক্রবর্তী তোমার নিজের দাদা নয়, তার সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই। শুধু তার স্বার্থে অনেক পুরুষের সঙ্গে ভালোবাসার অভিনয় করে তুমি মুঠো মুঠো টাকা তুলে দিয়েছো ওর হাতে। কিন্তু সে কথা আজ আর কেউ বিশ্বাস করবে না দাদা। কেউ বিশ্বাস না করে আমি করি বোন। দাদা, আমার সঙ্গে তুমি অনেক অভিনয় করেছো, কিন্তু তাতে কোনো মনের মিল ছিল না। শুধু মেকি ভালোবাসা দিয়ে আমাকে ভোলাতে চেয়েছিলে মলয় চক্রবর্তীর স্বার্থে। আর তাছাড়া তোমার দয়াতেই আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি, এটাই তো আমার জীবনের বড় সান্ত্বনা। কিন্তু আমার জীবনে সান্ত্বনা কোথায় বোন? বঞ্চনা ছাড়া এই জীবনে আমি কি পেলাম বোন? নকল নিয়ে খেলতে খেলতে আসলকে আমি হারিয়ে ফেললাম বোন, মন ধ্যান আর গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে ফিরে দেখলাম মিলন নাগিনী কবেই আমার কণ্ঠ থেকে হারিয়ে গেছে। আমি যদি সে মিলন ডাকিনি তোমার কণ্ঠে ফিরে এনে দিই। শরৎদা, পারবি ভাই? সব কথা শোনার পরে ওকে তুই গ্রহণ করতে পারবি? নিশ্চয়ই গ্রহণ করব। ওরই জন্যই তো আমার দিদি ফিরে পেয়েছে তার হারিয়ে যাওয়া হাসি, আর আমি ফিরে পেয়েছি আমার অবুঝ বন্ধুকে। আজ সব পাওয়ার দিনে মনামিকে আমি হারিয়ে যেতে দেব না। তাই আজ সবার সামনে ঘোষণা করছি, মনামিকে আমি বিয়ে করব। তুমি দাঁড়িয়ে আছো কেন? ট্রেনে যে তোমার টাকাটা ছিনতাই হয়েছিল, ভিকি ভাই সেটা আমাকে ফেরত দিয়ে গেছে। যাও যাও, সেই টাকা দিয়ে মিষ্টি কিনে এনে সবাইকে খাও। না না বর্ষা, না, ওই টাকা আমি হাত দিতে পারবো না। ওই টাকা আমার দাদার। বসন্ত, বসন্ত, দূরে দাঁড়িয়ে আছিস কেন রে হতভাগা? আয় ভাই আয়, আমার বুকে আয় ভাই, আমার না 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 না, পায়ের নিচে নয় ভাই, পায়ের নিচে নয়, তোর স্থান আমার বুকে। দেখো দেখো বৌমা, দেখো আমার ভাই সেই ছোটবেলার মতো কেমন আমার বুকে জড়িয়ে আছে। দাদা আপনি? পারলাম না বৌমা, অভিমান করে আর আমি দূরে সরে থাকতে পারলাম না। হাজার হোক ভাই তো, তাই শত অপরাধ করলেও ওকে আমার ক্ষমা করাই উচিত। না 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 না, আর আমার কোনো দুঃখ নেই, কোনো অভিমান নেই, এবার আমি সম্পূর্ণ মুক্ত। মনামি, ইনি বসন্তর দাদা, প্রণাম করো। কে কে গো তুমি? চাঁদের কিরণ মাখা জ্যোৎস্না ভরা মুখ, কি নাম তোমার? মনামি, কিন্তু পদবী জানি না। কেন? এতদিন যাকে দাদা বলে ডাকতো, সে মলয় চক্রবর্তীর পদবীকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছিল। তারপর পরে জানলো ও তার কেউ নয়, তার বাবা নাকি ওকে কুড়িয়ে পেয়েছিল। কুড়িয়ে পেয়েছিল? হ্যাঁ, আজ থেকে প্রায় 21 বছর আগে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রথযাত্রার মেলায় ওনাকে হারিয়ে গিয়েছিল, আর সেখান থেকে ওরে থাক, আর বলতে হবে না। কিন্তু আমার বুকের ভেতরটা আমার মোচড় দিয়ে উঠছে কেন? 21 বছর আগে তাল তাল মাখন দিয়ে গড়া ছোট্ট একটা সজীব পুতুল আমার মনের আয়নায় বারবার খিলখিল করে হাসছে কেন? দেখি 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 তোর মুখখানা ভালো করে দেখি। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই কাজল কালো চোখ, কপালের কাটা দাগ। ওরে বলতে পারিস এই কাটা দাগটা কিসের? আমি জানি না। কিন্তু আমি জানি। বসন্ত, দেখ তো ভাই, এই দাগটা তুই চিনতে পারিস কিনা? দাদা তবে কি? সন্ধ্যেবেলায় তুলসী তলায় মা যখন প্রদীপ জ্বালিয়ে ঠাকুর নাম করছিল, তখন ছোট্ট একটা ফুটফুটে মেয়ে ছোট ছোট পা ফেলে চলতে গিয়ে জ্বলন্ত প্রদীপের উপর পা ফসকে পড়ে যায়, কপাল ভেটে ঝরঝর করে রক্ত ঝরে। তোমরা সবাই দেখো তো এই দাগটা চিনতে পারো কিনা? দেখো তোমরা সবাই, দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, তো সেই দাগ। মিলে গেছে, মিলে গেছে। পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার মেলা, কপালের কাটা দাগ, আমার সব মিলে গেছে, সব সব সব। ওরে 21 বছর আগে হারিয়ে যাওয়া তুই আমার সেই ছোট বোন মনামি, মনামি। পূরণ হয়ে গেল। 21 বছর ধরে যে বুকটা আমার ফাঁকা ছিল, আজ তা পূরণ হয়ে গেল। আমি যে মহা পাপী দাদা, যেখানে রয়েছে রক্তের পবিত্র সম্পর্ক, সেখানে আমি কলঙ্ক ছিটিয়ে নোংরা করতে চেয়েছিলাম। তোমরা সবাই আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। না, তোমার কোনো ক্ষমা নেই, তোমাকে আমরা কঠিন শাস্তি দেব। বৌদি, বর্দা, মনামি ঠাকুর যে শরৎ ভাই দুজনকে ভালোবেসে ফেলেছে, এবার এদের কি শাস্তি হওয়া উচিত আপনি বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, আজ আমি বিচারক, আজ আমি নিজের হাতেই এদের শাস্তি দেব। বর্দা, তোমাদের দুজনের একমাত্র শাস্তি, তোমাদের দুজনকে প্রীতির ডোরে বেঁধে আমি মুক্তি দিলাম।
কিন্তু আরেকজন যে কর্তব্যের বন্ধনে বন্দী হয়ে ছটফট করছে তাকে আপনারা মুক্তি দিন। কি আপনারা আপনারা সবাই এসেছেন আর আমি সব পেয়েছি, সব সব। কিন্তু সারা জীবন যে শুধু দিয়েই গেল, আজকের এই আনন্দের দিনে তার জিনিস তাকে যদি ফেরত দেওয়া না হয়, তাহলে যে আমরা সকলেই ওর কাছে ঋণী হয়ে থাকবো। না না দিদিমণি না, যা পেয়েছি আমি এতেই খুশি। নিজের বুক ভরিয়ে নিতে অন্য কারোর মনে আমি কষ্ট দিতে পারবো না। বাবা আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবি রে মা? এতদিন ধরে যে আমরা দুজনে তোর সঙ্গে লুকোচুরি খেলেছি। লুকোচুরি? হ্যাঁ, আর আমরা সত্যকে চাপা রাখবো না। মায়া, আমি তোর উপর থেকে দিব্যি তুলে নিলাম, এবার তুই আসল কথাটা এদের সকলের কাছে বল। আসল কথা? হ্যাঁ, বর্ষাকে আমরা নিজের মেয়ে বলে দাবি করলেও বর্ষা আমাদের মেয়ে নয়। না, বর্ষা বর্ষা আমার মেয়ে। স্বামীকে বাঁচাতে খুব ছোট্টবেলায় টাকার বিনিময়ে ওকে আমি বিক্রি করে দিয়েছিলাম। তার মানে পেশিমা তুমি আমার মা? আমার হাত থেকে মুক্তি। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এই চলো, সোনার হরিণ তুই পাবি না রে, তার আগে তোকে আমি ছাগল বানিয়ে ছাড়বো। আজ আমি তোকে খুন করে ফেলবো। ওকে তুমি মারবে না, ওকে আমি মারবো। আইন আমি মানি না। ওই শয়তানটার জন্য আমি আমার স্বামীর শহর থেকে বঞ্চিত হয়েছি। ওরই চক্রান্তে আমার স্বামী আমার মাথা থেকে ঘোমটা খুলে দিয়েছে। তাই আজ আর কোনো ক্ষমা নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি স্বীকার করছি সব দোষ আমার। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোকে ক্ষমা করে দিলাম। তবে হাত তোলো, তোলো হাত। কি ভিকি? না, আমি ভিকি নই, আমি সিআইডি অফিসার ভিক্টর দাস। মনোজ চক্রবর্তীর জাল কারবার ধরবার জন্য এতদিন ওর সহচর হয়ে কাজ করছিলাম। এই দেখুন আমার আইডেন্টিটি কার্ড। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন কোর্টে চলুন। চলুন স্যার। দাঁড়া বর্ষা, যাওয়ার আগে মাথায় ঘোমটাটা দিয়ে যাও। কেন ঘোমটা দেব? আজ আমি এই লজ্জা নিয়ে কোর্টে যাব। কিন্তু লজ্জা তো তোমার একা নয়, এ সারা সমাজের লজ্জা, সমস্ত পুরুষ জাতির লজ্জা একা নিয়ে তুমি কোর্টে যেতে পারো না। কিন্তু আমাকে তো যেতেই হবে গো, কারণ তোমাদের মতো পুরুষগুলো যে আমাদের মতো মেয়েদের জীবনটাকে নষ্ট করে দিয়ে মাথা থেকে লজ্জার ঘোমটা খুলে দিয়েছে। তাই তো সবাই আমার দিকে আঙুল দেখিয়ে বলছে, সাগর বেলায় মুক্তা হারায় ঝিনুক কুড়ায় শুধু। সব হারিয়ে হারিয়ে পেয়ে কোর্টে যাচ্ছে ঘোমটা খোলা বিদ্রোহিণী মধু। নমস্কার সুধী যাত্রামতী দর্শক মন্ডলী,